জিল্লুর রহমান ভাইয়ের কাছ থেকে। তো চলুন ঘটনায় চলে যাই। জামালপুর জেলার নান্দিনা এক কৃষক পরিবার। সেই কৃষকের ছিল 3 ছেলে। ঘটনার সময়কাল 1981 সাল। ওই সময় সেই কৃষকের 20 বিঘা সম্পদ ছিল। গ্রামের মোটামুটি অবস্থাশালী কৃষক উনি। বড় 2 ছেলে বিয়ে করে সংসার করছে। ছোট ছেলের নাম ফরিদ। ফরিদের বয়স তখন 18 থেকে 20 বছর হবে আনুমানিক। ফরিদ ছোট থেকেই অনেক দায়িত্বশীল এবং কর্মঠ। সমবয়সীদের মতো খেলাধুলা, আড্ডা এসবে মন ছিল না ফরিদের। একই গ্রামের আবার এক গরিব কৃষকের ছেলে শহীদ। ফরিদ আর শহীদ এই দুজন ছিল খুবই ক্লোজ বন্ধু। শহীদ আর ফরিদ এই দুজনের নামের মধ্যে কিন্তু মিল রয়েছে, আর আর সম্পত্তির দিক থেকে আবার বেশ কিছু অমিলও ছিল। শহীদের বাবার আবার অল্প জমি। শহীদ ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করেছে। একটা সময় লেখাপড়া বাদ দিয়ে বাবার সাথে কৃষি জমিতে যুক্ত হয়েছে বা কৃষিকাজে যুক্ত হয়েছে। অপরদিকে ফরিদের বাবার অনেক বেশি জমি ছিল। ওই সময়ে গ্রামে তেমন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বললেই চলে, আর মানুষজন তেমন লেখাপড়ার প্রতি আগ্রহীও ছিল না এখন যেমনটা দেখা যায়। ফরিদের স্বপ্ন ছিল সে ট্রাক ড্রাইভার হবে। এক আত্মীয়ের ট্রাকে দীর্ঘদিন হেল্পার হিসাবে কাজ করে ফরিদ। একসময় ফরিদ ড্রাইভিং শিখে ফেলে। দীর্ঘদিন ট্রাকে হেল্পার হিসেবে ছিল, তাই দেশের নানান জায়গায় সে গিয়েছে, নানান জায়গার রাস্তাঘাট চেনা হয়ে গেছে। ফরিদ তার উপার্জনের সামান্য কিছু টাকা দিয়ে নিজে খরচ করত, বাকি সব টাকা বাবার হাতে তুলে দিত। ফরিদের দায়িত্বশীলতার জন্য বাবার সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। ফরিদ কিন্তু তখনও বিয়ে করেনি। ফরিদ এক সময় বাবাকে ট্রাক কিনে দিতে বলে। বাবার যেহেতু পূর্ণ বিশ্বাস ছিল যে ফরিদ ভালো, কর্মঠ, দায়িত্ববান, তাই উনি 5 বিঘা জমি বিক্রি করে তারপর হাতে আরও কিছু টাকা ছিল, সেই টাকা সহ ফরিদকে একটা নতুন ট্রাক কিনে দেন। ওই সময় বাংলাদেশের ট্রাক বলতে ছিল বেডফোর্ড ট্রাক। বেডফোর্ড ট্রাক 2 মডেলের ছিল। এক মডেল ছিল সামনের অংশ বাসের মতো আকৃতির, আর এক মডেল ছিল ইঞ্জিন সামনে অনেকটা প্রাইভেট কারের মতো। এটা কিন্তু এখনও দেখা যায়। ফরিদ সামনে ইঞ্জিনওয়ালা হলুদ রঙের একটি নতুন ব্র্যান্ড নিউ হিন্দুস্তান বেডফোর্ড ট্রাক কিনে ঢাকা থেকে এবং সাভার একটা ওয়ার্কশপ থেকে ট্রাকের বডি নির্মাণ করা হয়। তখন ট্রাকের বডি কাঠ দিয়ে তৈরি করা হতো, এখনকার মতো কিন্তু লোহার বডি ছিল না ওই সময়। ট্রাকে ড্রাইভার বসার কেবিনের উপরেও কাঠ দিয়ে ডিজাইন করা হতো। বডি নির্মাণ করে রং করে নতুন ট্রাক নিয়ে বাড়িতে ফেরে ফরিদ। চকচকে রঙিন নতুন ট্রাক দেখতে গ্রামের অনেক মানুষ ভিড় করে। ফরিদের বাবা ওই সময় 3 মণ জিলাপি কিনে শুক্রবারে মিলাদ মাহফিলের আয়োজন করে। শুরু হয় ফরিদের নতুন কর্মজীবন। ফরিদের ট্রাকে হেল্পার হিসাবে রাখা হয় ফরিদের বন্ধু শহীদকে। ট্রাকে তখন ধান, গম, পাট সহ নানান পণ্যের ট্রিপ হতো দেশের আনাচে কানাচে। ফরিদ 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ ধরেও বাড়ির বাইরে থাকতো, এরপরে বাড়িতে ফেরত আসতো। 2 বন্ধু একসাথে কাজে যেত, তাই 2 পরিবারের মধ্যে তেমন কোনো টেনশন হতো না। আল্লাহর রহমতে 2 পরিবারের আয় উন্নতি বাড়তে থাকে আলহামদুলিল্লাহ। ট্রাক কেনা 4 বছরের মধ্যে ফরিদের বাবা নতুন করে 5 বিঘা জমি কিনে ফেলে। ফরিদের বাবার কৃষিকাজের চেয়ে কয়েক গুণ বেশি উপার্জন হতো ট্রাক দিয়ে। ফরিদের কোনো বাজে অভ্যাস ছিল না। গাড়ি এবং ড্রাইভার দুটোই নিজেদের থাকায় উপার্জন খুব ভালো হচ্ছে। এদিকে শহীদের পরিবারও খুব ভালো দিন পার করছে আল্লাহর রহমতে। 5 বছর পরের কথা, ফরিদ ও শহীদ পাটের ট্রিপ নিয়ে গিয়েছে নারায়ণগঞ্জের এক জুট মিলে। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। পাট নামিয়ে খালি ট্রাক নিয়ে রাতে ফিরছেন ঢাকার দিকে। রাত আনুমানিক 8টা বা 8:30 হবে। বৃষ্টি থেমে গেছে। বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে পাকা রাস্তা দিয়ে ট্রাক চলছে। বৃষ্টি থেমেছে, রাস্তার উপর দিয়ে এক পাশের পানি অন্য পাশে যাচ্ছে। তবে বন্যার মতো রাস্তা একেবারে ডুবে যায়নি। পানি থাকার পরও রাস্তা স্পষ্টই দেখা যাচ্ছে। সামনে রাস্তায় একটা ছোট ব্রিজ, ছোট খাল বা নদীর উপর যেরকম ব্রিজ থাকে না, ওইরকম ব্রিজ আর কি। ব্রিজটা 20 ফিটের মতো লম্বা হবে। ট্রাক ব্রিজের উপর ওঠার পর ফরিদ বাইরে ডান পাশে খেয়াল করে ব্রিজের সাথে খালের উপর 2-3টি ছিপ জাল
একটা জাল একদম পানির কাছাকাছি রাখা, জালে একটা বড় মাছ লাফালাফি করছে। ব্রিজ বা জালের আশেপাশে কিন্তু কেউ ছিল না। ফরিদ ব্রিজ পার হয়ে ট্রাক দাঁড় করিয়ে শহীদকে নিয়ে নামে। এই পথে তারা অনেকবারই আসা যাওয়া করেছে। এদিকে ডাকাতের ভয় নেই, তাই তার ট্রাক দাঁড় করিয়ে নেমে পড়ে। দুজনে জালের কাছে এসে দেখে একটা বড় মাছ জালে আটকা পড়েছে। জাল কিন্তু পানিতে পাতা অবস্থায় ছিল না, জালটা মাছ দিয়ে মানে লাফ দিয়ে জালে পড়েছে। অনেক সময় রাস্তার পাশে যেরকম জাল থাকে না, ওই রকম টাইপের জাল আর কি, একদম যে ভেতর দিকে পানির ভেতরে জাল ফেলেছে এরকম না। অনেক সময় মাছ কিন্তু লাফালাফি করে, বড় মাছ অনেক সময় লাফ দিয়ে জালে আটকা পড়ে, ওই রকম আর কি। সে জাল থেকে ছুটতেও পারছে না, পানিতে নামতেও পারছে না। মূলত এক পাশ থেকে ওই পানির স্রোতে যখন আর এক পাশে চলে যাচ্ছিল, তখন লাফ দিয়ে হয়তো বা ওই জালের ওই দিকটাতে এসে চলে গিয়েছে। এখন সে তো আটকা পড়ে গেছে, ছুটতেও পারছে না, পানিতে নামতেও পারছে না। তো মাছের ওজনের কারণে জাল ঝুলে পড়েছে, মাছ সহ পানিতে ডুবে আছে। মাছটা জাল থেকে বের হয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, তাই বেশ ঠান্ডা লাগছে ওই সময় তাদের কাছে। শহীদ জাল থেকে মাছটা ধরে নিয়ে আসে ফরিদের কাছে। মাছটা সম্ভবত আইর মাছ বা এই টাইপের কোনো বড় মাছ হবে। ফরিদ লক্ষ্য করে দেখে জালে আটকা পড়ে বাঁচার জন্য লাফালাফি করতে করতে মাছটা একেবারে ক্লান্ত হয়ে গেছে, আর শরীরের অনেক স্থানে জালের ঘষা লেগে আহত হয়ে গেছে। শহীদ বলল, গাড়িতে বাজারের ব্যাগ আছে, মাছটা ব্যাগে রেখে দেই, ওজন তো 5 কেজির কম হবে না। ফরিদ বলল, মাছটা ছেড়ে দে, বাঁচার জন্য অনেক চেষ্টা করতে করতে মাছটা আহত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে, আমরা কবে বাড়ি যাই তার ঠিক নাই, তুই মাছটা ছেড়ে দে। যদি বাড়ির দিকে যেতাম তাহলে তো একটা কাজ ছিল। শহীদ একটু মন খারাপ করে মাছটা খালের পানিতে ছেড়ে দিল। মাছটা পানিতে ছাড়ার সাথে সাথে খালের পানিতে আরও কয়েকটা মাছের শব্দ পেল। তখনই তাদের কাছে ঠান্ডা লাগার যে অনুভূতিটা ছিল সেটা চলে গেল, তাপমাত্রা স্বাভাবিক দিনের মতো হয়ে গেল। ফরিদ আর শহীদ দেরি না করে ট্রাকে উঠে স্টার্ট দিয়ে চলা শুরু করে। এখনো অনেক পথ বাকি। এদিকে আবহাওয়া তেমন ভালো না, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। ট্রাক চালু করেছে 1 মিনিটও হয়নি, এখনও তারা টপ গিয়ারে যায়নি। দুজনের কাছেই মনে হচ্ছে দুনিয়া সব ঘুম তাদের দুজনের চোখে চলে এসেছে। শরীর নিস্তেজ লাগছে, চোখও মেলা যাচ্ছে না। ফরিদ বলল, কিরে শহীদ, এমন ঘুমে 2 চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে কেন? সব তো সামনে অন্ধকার দেখতেছি, গাড়ি এক জায়গায় সাইড কর, একটু ঘুমিয়ে নেই। এই বলে এরা ঘুমিয়ে পড়ে এক জায়গায় সাইড করে আর কি। ফরিদ তো ঘুমিয়ে পড়ছিল আর ফরিদ ঘুমিয়ে পড়েছিল মূলত গাড়িটা একটা জায়গায় সাইড করে, আর শহীদ তো হেল্পার ছিল, সে ওই গাড়ি সাইড করার আগেই ঘুমিয়ে পড়েছে, আর স্টিয়ারিংয়ে বসেই ফরিদ ঘুমিয়ে পড়েছে। ফরিদ ও শহীদ দুজনের ঘুম ভাঙে। তারা অচেনা নিরিবিলি একটা জায়গা নিজেদেরকে আবিষ্কার করে, সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা। গাছপালা আছে কিন্তু সম্পূর্ণ অচেনা ও অন্যরকম। উপরের আকাশের রংটাও একটু আলাদা, কোথাও কোনো কোলাহলের শব্দ নেই। বেশ কিছু দূরে প্রাসাদের মতো কিছু ঘর দেখা যাচ্ছে। শহীদ বলে ওঠে, ফরিদ, আমরা তো গাড়িতে ঘুমাইছি, এখন কিভাবে এলাম আমরা? আর এই জায়গাটা কোথায়? আমাদের এখানে কে নিয়ে আসলো? শহীদ ফরিদকে উদ্দেশ্য করে একাই কথা বলছে, কিন্তু ফরিদ চারপাশে ঘুরে ঘুরে দেখছে। ফরিদ শহীদকে উদ্দেশ্য করে বলে, শহীদ, আমরা মনে হয় মারা গেছি রে, আমাদের পায়ে কোনো জুতা নাই, ঘুমের মধ্যে কোনো গাড়ি হয়তো আমাদেরকে ধাক্কা দিছে, এটা মনে হচ্ছে আখিরাতের জীবন অথবা বারজাখের জীবন। শহীদ বলে, দেখ, আমাদের কারো কোনো শরীরে আঘাতের চিহ্ন নাই, আমরা তো কোনো স্বপ্ন দেখতেছি না, স্বপ্ন হলে একজনে দেখতাম, কিন্তু এখন তো আমরা দুইজনকে দেখতেছি, কথা বলতেছি। তো এরকমভাবে শহীদ আর ফরিদ নিজেদের মধ্যে কথা বলতেছে, অবাক হচ্ছে কিভাবে এরকম একটা অজানা জায়গায় নিজেদেরকে আবিষ্কার করেছে, এটা নিয়ে আলোচনা করছে বিভিন্নভাবে। কেউ বলছে আখিরাতের জীবন, কেউ বলছে আমরা স্বপ্ন দেখতেছি। ভয়, আতঙ্ক, কৌতূহল, নানান ধরনের প্রশ্ন তাদের মনে ঘিরে ধরেছে, মনের ভিতরে বারবার জেগে উঠছে। হঠাৎ পেছন থেকে একাধিক কণ্ঠে তাদেরকে সালাম দেয়া হয়। দুজনেই ভয় পেয়ে পিছনে ঘুরে শহীদ ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দেয়। শহীদ সালামের উত্তর পেছনে ঘোরার আগেই দেওয়া শুরু করেছিল মূলত। ফরিদ পিছনে ঘুরে যারা সালাম দিয়েছে তাদেরকে দেখেই সালামের জবাব দেওয়ার আগেই ভয়ে নিথর হয়ে গেছে। তাদের থেকে দ্বিগুণ উচ্চতার কয়েকজন মানুষ, গায়ের রং রূপালী বর্ণের,
বোরখার কাপড়ের মতো পিচ্ছিল দেখতে, পাতলা মোলায়েম পোশাক, মাথার চুল দাড়ি গাঢ় রূপালী বর্ণের। তো তারা বলল যে আপনারা আমাদের সাথে আসুন। এ কথা শোনার পর তারা তাদের সাথে আর কোনো কথাবার্তা না বলেই অগ্রসর হতে শুরু করে। ফরিদ ও শহীদ ভয়ে তাদের পেছনে অনুসরণ করছে। মানুষগুলো তাদেরকে নিয়ে একটা জলাশয়ের কাছে এসে থামে। ফরিদ ও শহীদ বিশাল বড় গোলাকার পুকুর দেখতে পেল। পুকুরের পানি এতটাই স্বচ্ছ ছিল, পুকুরের নিচে ছোট ছোট যে পাথর আছে সেগুলো দেখা যাচ্ছে। সেই পুকুরে মাটির কোনো অস্তিত্ব আসলে দেখা যাচ্ছে না, পানির নিচে কোনো মাটি নেই। এমনকি পুকুরের পানিতে কোনো ঢেউ তো দূরের কথা, পানিতে সামান্য নড়াচড়া পর্যন্ত ছিল না। ফরিদ ও শহীদ কোনো প্রশ্ন করা তো দূরের কথা, তাদের দিকে তাকিয়ে যে কোনো একটা দৃষ্টি দেবে, কিছুক্ষণ তাকিয়ে থাকবে, ভালো করে দেখবে, এটারও সাহস করতে পারছে না ভালো করে। তারা দুজনে একসাথে পুকুরে নামে। তারা পুকুরে নেমে পানির শুরু থেকে পানির মধ্যে যত দূর অবধি গিয়েছে তাদের কাছে পুকুরের গভীরতা সমান বলে মনে হয়েছে। কারণ আমরা সবাই জানি পুকুরে নামলে যত গভীরে নামা হয় গভীরতা তত বেশি বাড়ে। পানির যেখানে গভীরতা, আমরা যদি পাড়ের দিকে চিন্তা করি, পাড় থেকে কিন্তু আস্তে আস্তে ঢাল হতে শুরু করে, গভীরতা সেখান থেকে শুরু হয় আর কি। কিন্তু ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে সব জায়গায় একই গভীরতা। একটা বালতির ভিতর যদি পানি দেওয়া হয় তো বালতির মধ্যে কিন্তু গভীরতা সব জায়গায় একই রকম থাকে, মনে হচ্ছে ওই রকম। তাদের কাছে খুব অবাক লাগছে। শহীদ ও ফরিদ দুজনেই পুকুরের পানিতে ডুব দিয়ে গোসল করে উপরে উঠে আসে। ওই লোকগুলো তাদের আবারও বলে আমাদের সাথে আসুন। মূলত ওই লোকগুলোই তাদেরকে বলেছিল ওখানে গোসল করতে। তা আবার তারা একটা প্রাসাদের দিকে আগাচ্ছে। ফরিদ ও শহীদ তাদের পেছনে চলছে। হাঁটার সময় ফরিদ ও শহীদ খেয়াল করে দেখে তারা গোসল করেছে, কিন্তু তাদের শরীর ভেজেনি, এমনকি গায়ের পোশাকও শুকনো। গোসল করে শরীর মুছে কাপড় পরার পর শরীর যেমন একটা চনমনে লাগে তাদের তেমন মনে হচ্ছে, কিন্তু তাদের শরীর কিন্তু ভেজা না, কাপড়ও ভেজা না। তাদের হাঁটার গতি স্বাভাবিক, কিন্তু কেন জানি মনে হচ্ছে রাস্তা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দৌড়ে গেলেও ততটা স্পিড হওয়ার কথা না। তো ওই লোকগুলো তাদের একটা লোকালয়ে নিয়ে আসে। এখানে সকল ঘরগুলো একতলা বিশিষ্ট বাড়ির মতো হবে, তবে বেশ উঁচু উঁচু। ঘরগুলো ইটের বদলে কাঁচ বা কাচের মতো কিছু একটা জিনিস দিয়ে তৈরি করা, তবে কাচের মতো স্বচ্ছ না। ফরিদ ও শহীদকে লোকালয়ের সবচেয়ে বড় একটা ঘরের দরজার সামনে নেওয়া হলো। সব ঘরের দরজা মাটি থেকে ছাদ পর্যন্ত লম্বা ছিল, আর জানালাগুলো ছিল অনেক উপরে, ছাদের কাছাকাছি। সকল ঘরের জানালাগুলোর দৈর্ঘ্য ছিল বেশি, কিন্তু প্রশস্ততা কম, অর্থাৎ লম্বা চওড়া না। ঘরের ভেতর থেকে দুজন মানুষ বের হয়ে দরজার সামনে দাঁড়ালো। এদের দেখে বেশ বয়স্ক মনে হচ্ছে। একজনের মুখ পাতলা হিজাব দিয়ে ঢাকা, তো মনে হচ্ছে যে এনারা আসলে মহিলা, যেহেতু হিজাব দিয়ে ঢাকা, চেহারা তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দুজন ফরিদ ও শহীদকে সালাম দিল, কিন্তু ভয়ে এরা সালামের উত্তরই দিতে পারেনি। এবার ঘর থেকে বের হওয়া পুরুষ মানুষটি ফরিদ ও শহীদকে নাম জিজ্ঞেস করার সাথে সাথে ফরিদ ও শহীদদের পেছন থেকে তাদের দুজনের নাম বলল। তারা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে অনেকগুলো মানুষ তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। তাদের সকলের মধ্যে একটা জিনিসের মিল ছিল, সকলের উচ্চতা প্রায় সমান, মানে সকলে একই উচ্চতার আর কি। শহীদ ভয়ে হাঁটু করে বসে দুই হাত করজোড় করে ঘর থেকে বের হওয়া বয়স্ক মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে। সাথে সাথে ফরিদও ক্ষমা প্রার্থনার জন্য বসে পড়ে। আপনারা কে আমরা জানি না, আমরা বেঁচে আছি কিনা তাও বুঝতে পারছি না, আর বেঁচে থাকলে আমরা কোথায় আছি তাও জানি না, এরকম বলছে, আমাদেরকে ক্ষমা করে দেন। ঘর থেকে বের হয় বয়স্ক ব্যক্তি ফরিদ ও শহীদের মাথায় হাত দিয়ে বলেন, তোমরা দুজনেই বেঁচে আছো বাবা, আর তোমরা আমাদের রাজ্যে আছো, আমরা জিন জাতি, আমি তোমাদেরকে এখানে নিয়ে আসতে বলেছি, ভয় পেও না, তোমরা আমাদের বন্দি নও, তোমরা আমার বিশেষ মেহমান, আসো, তোমরা ঘরে আসো, তোমরা আমার একমাত্র সন্তানের জীবন রক্ষা করেছ। তোমরা মাছ ভেবে যে মাছটাকে জালে পেয়েও ওর শরীরে আঘাত দেখে ছেড়ে দিয়েছ, সেই মূলত আমার ছেলে ছিল। আমার ছেলেটা আজকে কোনো রক্ষী ছাড়া একা বের হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি সে মাছের আকৃতি নিয়ে বৃষ্টির পানিতে খেলা করার সময় একটা জালে আটকা পড়েছে রাস্তা পার হওয়ার সময়। মূলত পানি রাস্তা যখন পার হয়ে যাচ্ছিল ওই পানির সাথে সে ওই স্রোতে
পার হতে গিয়ে জালে আটকা পড়ে। আর জালে আটকা পড়ার কারণে সে নিজের আকৃতি পরিবর্তন করতে পারছিল না, রক্ষীরাও তাকে উদ্ধার করতে পারছিল না। আমাদের কিছু নিয়ম আছে, আমাদের দলের কেউ আকৃতি বদল করলে সবাইকে একই আকৃতি ধারণ করতে হয়। ওরা অন্য আকৃতি ধারণ করে ওকে ছোটাতে পারছিল না, তারা মাছ হয়ে আশেপাশে ঘুরঘুর করছিল। ছেলেটা যেহেতু মাছের আকৃতি ধারণ করেছিল, তাই আমাদের দলের ওখানে থাকা অন্যান্যরা সশরীরে বা অন্য কোনো আকৃতিতে তাকে উদ্ধার করার জন্য যেতে পারেনি, তারা মাছ হয়ে চেষ্টা করছিল। একসময় তোমাদের গাড়ি থামিয়ে নামতে দেখে ছেলেটার আশা একেবারে ছেড়ে দিয়েছিলাম, মনে করেছি তোমরা মাছ ভেবে নিয়ে যাবে। শহীদকে উদ্দেশ্য করে বয়স্ক জিনটি মুচকি হেসে বলে, তুমি তো মাছ মনে করে গাড়িতে যে ব্যাগ ছিল সেই ব্যাগে ভরে নিতে চেয়েছিল, কিন্তু ফরিদ মাছটাকে মায়া করে ছেড়ে দিয়েছে। আমি সংবাদ শোনা মাত্র এত খুশি হয়েছি এবং কৃতজ্ঞ হয়েছি, তোমাদেরকে আজকেই নিয়ে এসেছি কৃতজ্ঞতা জানাতে। তোমরা কোনোরূপ আপত্তি করে আমাকে নিরাশ করো না, আমি সসম্মান এবং সুস্থ শরীরে ইনশাল্লাহ তোমাদেরকে আগের জায়গায় ফেরত দিয়ে আসবো। আর তোমরা যতক্ষণ আমাদের রাজ্যে থাকবে, আমাদের কয়েকজন তোমার গাড়ি কিন্তু পাহারা দিচ্ছে। বয়স্ক জিন পেছনের জিনদেরকে উদ্দেশ্য করে বলে, মেহমানদের মেহমানখানায় নিয়ে যাও, ওরা ক্লান্ত, ওদেরকে ঘুমাতে দাও। ফরিদ ও শহীদকে একটা বিশাল ঘরে নেওয়া হলো। ঘর বললে ভুল হবে, প্রাসাদের মতো ছিল সেই মেহমানখানা। মেহমানখানায় ফরিদ ও শহীদকে শরবতের অনেকগুলো গ্লাস দেওয়া হলো এবং দেওয়া হলো কয়েক ঝুড়ি ফল। ফরিদ ও শহীদ একটা ফল চিনতে পেরেছে, তা হচ্ছে আঙুর। সেখানে কালো এবং নীল রঙের আঙুর ছিল। কালো রঙের আঙুর তো দেখা যায়, কিন্তু নীল রঙের আঙুর কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা যে আঙুরটা দেখি, যেই কালো এবং লাল ছাড়া আর একটা আঙুর দেখি, অনেকটা সবুজ টাইপের আর কি, কিন্তু ওরকম সবুজ না, হালকা কচি কলা পাতার রঙের যে আঙুরগুলো দেখি আমরা, যেটা ছোটবেলা থেকে দেখছি, কিন্তু ওটা ছিল নীল রঙের আঙুর। ফরিদ ও শহীদ কয়েক গ্লাস করে শরবত খেলো। তো এত শরবত খাওয়ার পরও মনে হচ্ছে তাদের পেট খালি, শরবত যেন পেটের কোনো জায়গায় দখল করছে না। তারা বেশ কিছু ফল খেয়ে পাশের একটা বিছানায় শুয়ে পড়ে। একটা ব্যাপারে তারা অবাক হয়, বিছানায় শোবার সাথে সাথে সম্পূর্ণ মনে হচ্ছে চারদিক অন্ধকার হয়ে গেছে এবং তারা দুজনেই ঘুমিয়ে গেছে। একসময় তাদের দুজনের ঘুমই একসাথে ভাঙে। জিনদের কয়েকজন এসে ফরিদ এবং শহীদকে মেহমানখানা থেকে অন্য একটি প্রাসাদে নিয়ে যায়। সেই বয়স্ক জিন ফরিদ এবং শহীদকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। বয়স্ক জিন তার ছেলেকে পরিচয় করিয়ে দেন ফরিদ এবং শহীদের সাথে। ফরিদ ও শহীদকে রাজকীয় পরিবেশে খাবার দেওয়া হলো। খাবারের সুগন্ধে ফরিদ ও শহীদের খিদেও বেড়ে গেল। প্রাসাদের ফ্লোরে একটি মখমল জাতীয় চাদরের উপর খাবার দেওয়া হলো। ফরিদ ও শহীদ বসে খাবার খাচ্ছে। ওই বয়স্ক জিন ছাড়া তখন সবাই প্রাসাদ থেকে বাইরে চলে গেল। ফরিদ ও শহীদ তাদের দৈনন্দিন খাবারের চেয়ে অনেক বেশি খাবার খেয়েছে, তবুও তাদের মনে হয়েছে পেট ভরেনি। খাবার শেষে ফরিদ ও শহীদকে আবার ঘরের সামনে বা আবার সবার সামনে নিয়ে যাওয়া হয় আর কি, ওই বয়স্ক জিনটাই নিয়ে যায়। বয়স্ক জিন ফরিদকে জানালেন আগামী সপ্তাহে নাকি ফরিদের বিয়ে ঠিক হয়েছে। জিন সপরিবারে বিয়েতে আসবে। ফরিদ কথাটা তখন আমলে নেয়নি, কারণ তখনও তো ফরিদের বিয়ের ব্যাপারে পরিবারে নিজেদের মধ্যেই তো কথাবার্তা হয়নি। তো যাই হোক, এভাবে উৎসব মুখর পরিবেশে অনেকটা সময় কাটায় ফরিদ ও শহীদ। বয়স্ক জিন ফরিদ ও শহীদকে বুঝিয়ে বলে দেয় এই জিন রাজ্যে ভ্রমণের কথা তারা যেন পরিবার ছাড়া বাইরের লোকেদের সাথে শেয়ার না করে। এতে করে মানুষ তাদের অনেক প্রশ্ন করবে এবং বারবার এসবের বর্ণনা দিতে দিতে তারা বিরক্ত হয়ে যাবে। ফলে ফরিদ ও শহীদকে এসব বিষয়ে চুপ থাকাটাই বাঞ্ছনীয় হবে। পরিবারকেও বলে দিতে হবে তারা যেন এই বিষয় নিয়ে আলোচনা পারতপক্ষে না করে। তো এরপর তারা সবাই মিলে এই ফরিদ এবং শহীদকে বিদায় দেয়। ফরিদ ও শহীদকে পালকির মতো কোনো একটা বাহনের উপর বাহন নিয়ে আসে। বাহনের যে ভেতরে, পালকির ভেতরে তো বসা হয়, এরকম একটা জিনিসের ভেতরে উঠতে বলা হয়। ফরিদ ও শহীদ পালকিতে উঠে বসার পর আগের রাতের মতো সব কিছু অন্ধকার হয়ে ওঠে। নিজেদের অজান্তে দুজন ঘুমিয়ে পড়ে। ট্রাকের কেবিনে দরজা এবং গ্লাস বন্ধ করে ঘুমানো অবস্থায় বাইরে থেকে কিছু মানুষের ডাকাডাকিতে ফরিদ ও শহীদের ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে দুজনেই তো অবাক, আমরা এখানে কিভাবে এলাম? আমরা তো জিন রাজ্যে ছিলাম। আবার এটাও তাদের মনে হচ্ছে আমরা তো গাড়িতেই ঘুমিয়েছিলাম, আমরা কি স্বপ্ন দেখছিলাম? ফরিদ ও শহীদ দরজা খুলে বের হয়। গ্রামের কিছু মানুষ তাদের জানায় তারা নাকি 2 দিন ধরে রাস্তায় এখানে ট্রাক দাঁড় করানো দেখতেছে, ভিতরে কোনো লোক দেখতেছে না। একদিন পার হওয়ার পর আজ দুপুরে এসে মানুষ তাদেরকে দেখতে পেয়েছে যে ভিতরে লোক আছে। তারা চিন্তা করছে ট্রাক রেখে হয়তো বা কোথাও গিয়েছে।
এই জন্য তারা ডাকাডাকি করছে। ফরিদ ও শহীদ গ্রামবাসীদেরকে বলে, আমরা 7 দিন ধরে একটানা গাড়ি চালিয়েছি, তাই একটু ঘুমাইছিলাম আর কি। এরপর তারা দেরি না করে ট্রাক স্টার্ট করে জায়গা ছেড়ে চলে আসে এবং সামনে একটা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে ওখানে পাশে থাকা একটা চাপকল থেকে পানি বের করে হাত মুখ ধুয়ে নেয়। 2 দিন কি আসলে তারা সত্যি সত্যি ঘুমিয়েছে নাকি আসলে জিন রাজ্যে তারা ছিল, এগুলো নিয়ে তারা নিজেদের মধ্যে পারস্পরিকভাবে কথা বলছে। শহীদ ফরিদকে বলে, যদি স্বপ্ন হতো তাহলে আমরা 2 দিন ঘুমিয়ে থাকা তো আসলে অসম্ভব, আমার পেট এখনো ভরা মনে হচ্ছে। ফরিদ ও শহীদ দুজনের কাছে মনে হচ্ছে তাদের পেটে পর্যাপ্ত খাবার আছে। তারা সিদ্ধান্ত নেয় কোনো ট্রিপে না গিয়ে তারা বাড়িতে ফিরে রেস্ট নেবে। ফরিদ ও শহীদ ট্রাক নিয়ে বাড়িতে চলে আসে। দুজনেই বাড়িতে পরিবারের সবার সাথে ঘটনা শেয়ার করে। শহীদের পরিবার প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ফরিদের পরিবার বিশ্বাস করে, কারণ ঘটনায় ফরিদ তার বিয়ের ব্যাপারে যখন বলে যে জিন আমাকে জানিয়েছে আগামী সপ্তাহে নাকি আমার বিয়ে হবে, এই কথা শোনা মাত্র ফরিদের বাবা ফরিদের বিয়ের কথা জানান। তারা বিয়ের দিন তারিখও নাকি ঠিক করে ফেলেছেন এবং ফরিদের বলা ঘটনা সত্য বলে প্রমাণিত হয়। এই জন্যই ফরিদের পরিবার বিশ্বাস করেছিল। তখন তো মোবাইল ফোন ছিল না যে তারা ফরিদকে ফোন করে জানিয়ে দেবে। ফরিদকে নিয়ে ফরিদের বাবা চলে যান শহীদের বাড়ি। শহীদের বাড়ি যাওয়ার পর ফরিদের বাবা শহীদের বাবা মা সবার সাথে কথা বলেন এবং এই ঘটনা প্রকাশ করতে নিষেধ করেন। তারা দেখা যাচ্ছে যে অবিশ্বাস করে সবার কাছে প্রকাশ করে দিয়েছে। ফরিদের বাবা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা আসলে জিন ঘটিতই সমস্যা, আর এরকম যদি করা হয় বা এরকম যদি বেশি করে মানুষজন জেনে ফেলে, তারা মনক্ষুণ্ণ হয়ে কোনো একটা সমস্যা করতে পারে। দেখা যাচ্ছে যে তারা এদেরকে নিয়ে যেতে পারে, অনেক ধরনের ব্যাপারই তো ঘটতে পারে, তাই না? তো যাই হোক, ফরিদের বাবা তো বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন যে পরীরা ছেলেদেরকে তাদের রাজ্যে নিয়ে যায়, পরে মানসিক ভারসাম্যহীন করে দেয়, এরকম একটা ভয় তো ছিল, যার কারণে তাদের একটা ভয় ছিল, বিশেষ করে ফরিদের বাবার। এই জন্য উনি সতর্ক করে দিয়েছেন খুব ভালো করে। তো যাই হোক, তো এদিকে শহীদ এবং ফরিদকে বিয়ের আগ পর্যন্ত ট্রাক নিয়ে বের হতে নিষেধ করে দেন। আর ফরিদের বিয়েটা সহি সালামতে সম্পন্ন হয়ে যেতে পারলেই এই ফরিদের বাবার কাছে মনে হয় যে একটা চিন্তা মাথা থেকে দূরীভূত হবে। যদি ফরিদকেও এই জিনেদের রাজ্যে আবার নিয়ে যায়, কোনো একটা পরী আসর করে বসে, তখন তো আর এক সমস্যা হবে। ফরিদের বাবার মাথায় কিন্তু একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে যে ফরিদকে কিন্তু জিন বলেছিল যে তারা বিয়েতে আসবে। ফরিদের বাবা ফরিদকে কড়া নিষেধ করে দেন যে কখনো স্বপ্ন বা বাস্তবে জিনের সাথে সাক্ষাৎ হলে বিয়েতে যেন আসতে না বলে। ফরিদের বাবা একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর খোঁজখবর নিয়ে জানান যে এটা মূলত কোনো পরিঘটিত সমস্যা না। উনি মূলত যে ভয়টা পেয়েছিলেন, এটা কি পরিঘটিত কোনো সমস্যা কিনা। পরে হুজুর জানান যে না, এটা পরিঘটিত কোনো সমস্যা না, এই ব্যাপারে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনার দুশ্চিন্তা অমূলক। এদিকে ফরিদের বিয়ের দিন চলে আসে। অনেক বড় করে বিয়ের আয়োজন করা হয়েছিল। তখন বিয়ে শেষ করে বরযাত্রী নিয়ে আসার সময় হলো। তখন বিকেলবেলা ছিল, বৈশাখ মাস। হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হলো। ঝড় শেষ হওয়া পর্যন্ত মেয়ের বাড়িতেই সবাই অপেক্ষা করে। তারপর যখন সন্ধ্যার পর ঝড় থামে, এরপর সবাই মিলে রওনা দেয়। সবাই বউ নিয়ে ফিরছে। সবার সামনের গাড়িতে ছিল নতুন বউ সহ ফরিদ আর পরিবারের মানুষজন। তখনকার সময়ে সরু পাকা রাস্তা, তারা মানে এরকম যেগুলো ছিল, তারা এমন একটা স্থানে রাস্তার 2 পাশে ওই সময় দেখা যাচ্ছিল যে পাকা গম, সয়াবিন ক্ষেত এরকম দেখা যায়, এরকম একটা সরু পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল। বরযাত্রী রাস্তায় একটা কাফেলা দেখতে পায়, মনে হচ্ছে তাবলিগ জামাতের মানুষ। কাফেলার কয়েকজন ইশারা করে গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর সালাম বিনিময় করে একটু পানি খেতে চায় তারা। ফরিদের বাবা পানি দেওয়ার আগে মিষ্টি খেতে দিতে বলে। উনি যে পানি দেবেন তার আগে তারা বলে যে আমাদেরকে একটু মিষ্টি দেন। ছেলের বিয়ে শুভ কাজ, তারপর তাবলিগের মুসল্লি সকলে মিষ্টি ও পানি খান। তাদের সাথে মিষ্টি ছিল। তাদের আমির সাহেব পেছন থেকে এগিয়ে এসে গাড়ির মাইক্রোবাসের জানালার কাছে আসেন, বিশেষ করে যেখানে ফরিদ বসা ছিল। ফরিদ কিন্তু এই আমির সাহেবকে দেখেই চিনে ফেলেন। আমির সাহেব আর কেউ নন, উনি সেই জিন রাজ্যের বয়স্ক জিন। উনি কথা ঠিকই রেখেছেন, বিয়েতে এসেছেন, খাবার খেয়েছেন, অর্থাৎ মিষ্টি খেয়েছেন। ওই সময় সকলকে নিয়ে ফরিদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন। ফরিদ কিন্তু বুঝতে দেয় নাই যে এরা জিন।
ফরিদের বাবাও কিন্তু বুঝে ফেলেছিল যে এরা আসলে কারা, কিন্তু বরযাত্রী কাউকেই বুঝতে দেয়নি। তো এই কাফেলা দল বরযাত্রীদের জন্য কিছু খাদ্য উপহার সামগ্রী দিয়ে বিদায় নেন। এরপর বরযাত্রীরা চলা শুরু করেন। বরযাত্রী তো বউ নিয়ে চলে গেল। আশেপাশের মানুষ ছুটে এলো নতুন বউ দেখতে। বউ আনার পর বাড়িতে মিষ্টি জাতীয় আসলে কিছু ছিল না। এদিকে নতুন বউ বাড়িতে নামানোর জন্য প্রথম মিষ্টি জাতীয় কিছু খাওয়ানোর রেয়াজ ছিল। বাড়িতে মিষ্টি না থাকায় কাফেলাদের খাবার খোলা হয়। বাড়ির মানুষ ভেবেছে বউ নিয়ে আসতে সময় হয়তোবা পেয়েছে, তখন মিষ্টি কিনে এনেছে। সেখানে ছিল সন্দেশ জাতীয় মিষ্টি খাবার। সন্দেশ এক এক করে বউ সহ উপস্থিত সবাইকে খেতে দেওয়া হলো। সবাই সন্দেশের এত প্রশংসা করেছে যে এটাই নাকি তাদের জীবনের সবচাইতে সুস্বাদু সন্দেশ খাওয়া আর কি। তো মানুষজন চলে যাবার পর ফরিদের বাবা বলেন, রাস্তায় তাবলিগের কাফেলা আমাদেরকে মিষ্টি সন্দেশ দিয়েছে, মাটির এক হাড়ি দিয়েছে, মাটির এক হাড়ি সন্দেশ। এই এক হাড়ি সন্দেশ কিভাবে এত লোকজনের কাছে আমরা দিলাম, তারপর শেষ হলো না, অবশিষ্ট যা আছে এখন আমরা বাড়ির সবাই খেতে পারবো। এটা কিন্তু আমি বুঝে গেছি যে আমার যেই অনুমানটা ছিল যে এরা কারা, এটা কিন্তু এখন নিশ্চিত হলো আর কি। তো যাই হোক, বিয়ের 2-3 দিন পর ফরিদও কিন্তু তার বাবাকে বলে যে আসলেই ওনারা যারা ছিলেন ওটা ছিল জিনের কাফেলা। তো ফরিদের বাবা আরও নিশ্চিত হলেন যে হ্যাঁ ঠিক আছে, তার ধারণাটা ঠিক হয়েছে আর কি। তাদের কথা মতো বিয়েতে এসেছে, ফরিদকে দোয়া করেছে। ফরিদের পরিবারও বুঝে গেছে যে মূলত কোনো পরী তার উপর আসর করেনি, তাহলে তো তার বিয়েই হতে দিত না, ফরিদের ক্ষয়ক্ষতি করতো, বিয়ে হতে দিত না। তো যাই হোক, পরবর্তীতে কয়েক বছর পর ফরিদের প্রথম ছেলে সন্তান হয় আর কি। তো প্রথম ছেলে সন্তান জন্মের পরও নাকি জিনেরা দেখতে এসেছিল। তখন কি হয়েছে যে বা পরবর্তীতে আরও কিছু হয়েছে কিনা এই বিষয়ে পারিবারিকভাবে বলতে নিষেধ থাকায় এটা আর তারা বলেননি। যেহেতু ঘটনা শেষ পর্যন্ত খারাপ কিছু ঘটেনি, এই ধারায় বলা যায় পরবর্তীতে এমন সাক্ষাৎ আরও হয়েছে, হয়তো কোনো নিষেধাজ্ঞা বা গোপনীয়তার কারণে তারা বলেনি। ফরিদের বিয়ের 2 মাস পর শহীদের বিয়ে করানো হয়। শহীদের বিয়েতে কিন্তু কোনো জিন আসেনি। বিয়ের 1 বছর পর শহীদও এক ছেলে সন্তানের বাবা হন। সুখে শান্তিতে চলছে ফরিদ ও শহীদের ঘর সংসার এবং বন্ধুত্ব। 1985 সাল থেকে 1988 সালের মধ্যে কোনো এক সময় ফরিদ পল্লী বিদ্যুৎ সমিতির একটা কাজের চুক্তি নেয়। পল্লী বিদ্যুতের খুঁটি, তার সহ নানান ইলেকট্রিক সামগ্রী ট্রাকে করে তাদের নির্ধারিত জায়গায় পৌঁছে দিতে হবে। এটা কিন্তু অনেক দিনের কাজ। এক রাতে কোনো এক দুর্গম এলাকায় বিদ্যুতের খুঁটি ও অন্যান্য সামগ্রী দিয়ে ফিরে আসার সময় পথিমধ্যে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার ঘটনাস্থলে মারা যায় ফরিদের প্রিয় বন্ধু শহীদ। ফরিদের অবস্থাও ছিল অনেক খারাপ। শহীদ মৃত্যুর আগে তার শিশু ছেলেটার দায়িত্ব ফরিদকে অর্পণ করে। ফরিদ ও শহীদকে কথা দেয় তার ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করবে। শহীদ দরিদ্র ছিল, কিন্তু তার সব স্বপ্ন ছিল তার ছেলেকে নিয়ে। ছেলে লেখাপড়া করবে, অনেক বড় হবে। একজন বাবা হিসেবে মৃত্যুর সময়ও ছেলের কথা মনে ছিল তার। ফরিদ নিজেও আহত, রক্তাক্ত। এদিকে শহীদের মৃত্যুর কিছু সময় পর ফরিদ অজ্ঞান হয়ে পড়ে। গ্রামবাসী এসে তাদের উদ্ধার করে হসপিটালে পাঠায়। ফরিদের ডান পা কেটে ফেলতে হবে। ফরিদের পরিবার ফরিদকে ঢাকা নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। চিকিৎসার পর ফরিদের পা কেটে ফেলতে হয়নি, তবে বাকি জীবন ফরিদ স্বাভাবিক হাঁটাচলা ছাড়া অন্য কিছু করতে পারবে না। ফরিদের গাড়িরও যথেষ্ট ক্ষতি হয়েছিল। গাড়ি মেরামত করে ফরিদের বাড়ি এনে রাখা হয়। ফরিদ তার প্রিয় বন্ধুর স্মৃতি বিজড়িত ট্রাক বিক্রি করতে রাজি হয় না। ট্রাক 5 বছর ফরিদের বাড়ির সামনে রাখা ছিল। একসময় বাস্তবতা বুঝে ট্রাকটি বিক্রি করে দেয় ফরিদ। তার বন্ধু মৃত্যুর সময় তার ছেলেকে ফরিদের হাতে সমর্পণ করে দিয়েছিল। ফরিদ ও শহীদের বাড়ি পাশাপাশি থাকায় ফরিদ সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছে ওদের। শিশু ছেলে সহ সমগ্র সংসারের দায়িত্ব ফরিদ নিয়েছে। শহীদের ছেলে স্কুলে লেখাপড়া শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করেছে, এরপরে চাকরিতে জয়েন করেছে। শহীদের বাবা উনি তো আসলে দরিদ্র কৃষক ছিলেন। তো উনি তো আসলে অনেক কিছুই বুঝতেন না বা জানতেন না। যতটুকু তাকে জানানো হয়েছে সেটাই উনি করেছেন, এগুলো কাউকে জানান নাই। ওই যে তাদের যে ঘটনাটা, শহীদের ছেলে উনি ATEO, যেটা আমরা প্রাইমারি স্কুলগুলোতে দেখি বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এটিও থাকে।
তো এই এটিও হিসাবে বর্তমানে কর্মরত রয়েছেন। তার নামটাও এখানে লেখা হয়েছে, অর্থাৎ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন লিখে পাঠিয়েছেন, তবে আমরা সেই নামটা বলছি না। তাহলে হয়তো বা উনি যেই এলাকার দায়িত্বে আছেন সেখানে থাকা অনেকেই ওনাকে চিনে যাবেন, এটা নিয়ে আবার ওনাকে অনেকে প্রশ্ন করতে পারেন। আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট আছেন যারা প্রাইমারি স্কুলে পড়েন, তারা না চিনলেও অনেক প্রাইমারি শিক্ষক আছেন যারা কিন্তু আমাদের আফনান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন। বিশেষ করে এই ব্যক্তি যিনি শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি যে এলাকা আছেন সেখানকার প্রাইমারি টিচাররা তো ওনাকে অবশ্যই চেনেন, যার কারণে হয়তো বা ওনাকে অপ্রাসঙ্গিক প্রশ্ন তো করতেই পারে যে আপনার ঘটনাটা শুনলাম, যার কারণে আমরা তার নামটা বলছি না। তো এই ঘটনাটা মূলত যিনি বলেছেন তার নামটা আমরা বলছি, তার নাম হচ্ছে রুবেল। মূলত 2026 সালের জানুয়ারি মাসে জামালপুরে এই রুবেলের বাড়িতে একটা বিয়ের দাওয়াতে গেলে আফনান দ্য ওয়ার্ল্ডে পাঠানো এই জিল্লুর রহমান ভাইয়ের একটা ঘটনা, জিনের জানাজা, এই জিনের জানাজা ঘটনাটা শোনার পর যখন আলোচনা হচ্ছিল তখন মূলত এই ঘটনাটা উনি বলেন, বা এই ঘটনাটা সম্পর্কে বিস্তারিত যতটুকু জানতেন আরও কিছু সংগ্রহ করে উনি শুনিয়েছিলেন আর কি। জামালপুরের নারিন্দা বাজার বা এর আশেপাশের কেউ শুনলে এই ঘটনা সম্পর্কে ধারণা পেতে পারেন। এই ঘটনাটা পরবর্তীতেও তো মোটামুটি একটু জানাজানি হয়েছিল, কেননা এই ফরিদ আঙ্কেল কিন্তু 2000 সালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছিলেন। বার্ধক্যজনিত মূলত আসলে তখন তো ওরকম বয়স হয়নি, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট করেছিল, তার শারীরিকভাবে অনেক ধরনের সমস্যা হয়েছিল, অনেক অল্প বয়সে বার্ধক্যে চলে গিয়েছিলেন। ফরিদ আঙ্কেল মারা যাওয়ার পর জিনেরা নাকি আর সাক্ষাৎ দেয়নি ওই পরিবারের সাথে। ফরিদ আঙ্কেলের জানাজা ও দাফন ইচ্ছাকৃতভাবে নাকি রাতে করা হয়েছিল, আর তার পরিবার নাকি এই বিষয়ে খুব একটা কিছু অনেক জানানো যে হ্যাঁ ওই সময় জানাজা হবে, দাফন হবে, আশপাশ থেকে যারা এসেছিলেন তারা দেখেছিলেন আর কি। তো ওই জানাজাতে বেশ কিছু জিন নাকি অংশ নিয়েছিল। জানাজা এবং দাফন শেষে গ্রামবাসী অনেকে উৎসুক হয়ে তাদের সাথে সালাম বিনিময় করে কথা বলার চেষ্টা করেছে। জিনেরা নাকি শুধু সালামের উত্তর দিয়েছে, এছাড়া কোনো কথার জবাব দেয়নি। দাফন শেষ করে সবাই লাইন ধরে ফসলের মাঠের দিকে সোজা কোথায় যেন চলে গেছে। মাঠেও কিছু মানুষ ওদের পিছু নিতে চেয়েছে, তখন উপস্থিত ইমাম সাহেব তাদেরকে ডাক দিয়ে থামিয়ে দেন যেন এরা তাদের পিছু না নেয়, আর এদের সাথে আর কোনো কথা যেন বলার চেষ্টা কেউ না করে। ফরিদ আঙ্কেলের হিন্দুস্তান বেডফোর্ড ট্রাক এখনও আছে। পাশের উপজেলার একটি ফিলিং স্টেশন পাম্পে ঢাকা থেকে তেল আনার কাজে এখনও নাকি চলে সেই ট্রাকটা। ট্রাকের কেবিনের হলুদ কালার এবং নম্বর প্লেট এখন আগেরটা আছে, ওটা উনি তো আরেকজনকে বিক্রি করে দিয়েছিলেন। তো জিল্লুর রহমান ভাই যদিও বা 2000 সালে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার কথা বলেছেন, আমার মনে হয় এখানে কোনো টাইপিং মিস্টেক হয়েছিল। এটা আসলে 2000 সাল না, আরও পরে হওয়ার কথা, কারণ বার্ধক্যজনিত কারণ হলে তো আরও পরে হবে আর কি। তো যাই হোক, ফরিদ আঙ্কেল জীবিত নাই, আর শহীদ আঙ্কেল তো উনি দুর্ঘটনায় মারা গেলেন। আমরা তাদের জন্য দোয়া করব। আসলে যাদের মনটা অনেক ভালো থাকে, যারা হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, হিংসা মুক্ত রাখেন, অহংকার মুক্ত রাখেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করিয়ে নেন। যেমন এই যে ফরিদ আঙ্কেল, উনি কিন্তু লেখাপড়া অত দূর করেননি, ওনার মধ্যে মানবিক বোধ ছিল। একটি মাছের দিকে তাকিয়েও ওনার মায়া হয়েছিল, মাছটি উনি ছেড়ে দিতে বলেছিলেন। এটাই তার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। উনি কিন্তু জানতেন না যে এটা আসলে কি, ছেড়ে দিয়েছিলেন, শহীদ আঙ্কেলকে ছেড়ে দিতে বলেছিলেন। তো এরকম অনেক ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই ঘটাই, কিন্তু এটার সাথে জিনেদের কোনো কানেক্টেড থাকে না। প্রিয় লিসেনার্স, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা যেন মানবিক মূল্যবোধের এই মহৎ গুণাবলীটা হারিয়ে না ফেলি। ইদানিং আমাদের মধ্যে এই মূল্যবোধের যথেষ্ট অভাব দেখা যায়। এত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্তু মানবিক মূল্যবোধ আমাদের ভিতরে খুবই কম দেখা যায়। এত লেখাপড়া, আগে শিক্ষার হার কম ছিল, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ বেশি ছিল। এখন শিক্ষার হার বেড়েছে, কিন্তু মানবিক মূল্যবোধ অনেকটাই কমে গিয়েছে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের পঞ্চম ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই সংগ্রহ করেছেন তারই এক জুনিয়র কলিগ, তার নাম হচ্ছে নাফিস। নাফিস ভাই জানিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার কোনো একটি গ্রামের এক্স্যাক্ট নামটা উনি বলতে পারেননি। ঘটনাটির সময়কাল 2003 থেকে 5-এর ভেতরে কোনো একটি সময় ঘটেছিল। চলনবিল সংলগ্ন একটি গ্রামেই ঘটনাটি ঘটে, আর যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হাশেম। এই হাশেম কাকা উনি পেশায় একজন কৃষক হলেও মাঝে মাঝে উনি গারোয়ানের কাজ করতেন। ওনার গরু ছিল, তাগড়া দুটো গরু ছিল, এই গরু দিয়ে উনি গরুর গাড়ি চালাতেন। বিশেষ করে যখন ফসল কাটার মৌসুম হতো তখন উনি এই গারোয়ানের কাজটা করতেন। চলন বিলে দেখা যাচ্ছে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে, যেই জায়গাগুলো আসলে শুকিয়ে যায়, ওখানে তো ফসলের চাষ করা হয়। এই ফসলগুলো কেটে আবার এই ফসলের মালিক যিনি তার বাড়িতে পৌঁছে দিতে হবে। দেখা যাচ্ছে যে ওই এলাকাগুলোতে মেঠো পথ রয়েছে, কাদা হয়ে যায়। সেখানে কিন্তু এই পিকআপ, নসিমন, করিমন, ভটভটি যে সমস্ত লোকাল যে পরিবহনগুলো আছে সেগুলোও কিন্তু চালানো কঠিন হয়ে যায়। কাদা হলে এগুলোর চাকাও কিন্তু আটকে যায়। এই কারণে এই 2003 বা 5 সাল ওই সময়ের প্রেক্ষাপটে আমরা বলছি যে ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু গরুর গাড়ির প্রচলনটা ওই রাস্তাগুলোতে ছিল, যেহেতু মাটির রাস্তা, কাদা হয়ে যায়। তো এমন একটা সময় এই হাশেম চাচা উনি ওনার গাড়িতে কাটা ধান নিয়ে আসছিলেন। উনি যে শুধু একা আসছিলেন বিষয়টা এরকম না, যখন কারো কোনো কাজ পড়তো তখন ওনারা কি করতেন, ওনাদের মতো আরও যারা গারোয়ান আছে তাদেরকেও খবর দিতেন, নিজেরা নিজেদের মতো একটা লিয়াজু করে এই কাজগুলো নিতেন। এই জন্য দেখা যেত যে তাদের যেই একটা কোরাম থাকতো, তারা একজন আরেকজনকে কাজ এনে দিত। দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গা যাবে, একা পারবে না, আরও 2টো গাড়ি দরকার, তখন তার পরিচিত আরও 2জন গারোয়ানকে খবর দিত। দেখা যাচ্ছে যে এইভাবেই একজন আরেকজনকে কাজ এনে দিত। তো এই হাশেম চাচা একজনের মাধ্যমে কাজ পান, যার মাধ্যমে কাজ পান তার নাম হচ্ছে লিয়াকত, উনিও একজন গারোয়ান। তো এরকম 4-5টা গাড়িতে ওনারা ধান নিয়ে আসছেন। তো ওনারা যেই পথ দিয়ে আসছিলেন ওই পথের একটা জায়গায় 5-6 হাত কাটা ছিল। 5-6 হাত কাটা ছিল। এই কাটাটা থাকার কারণ হচ্ছে এক পাশের পানি সেচ কাজ করার জন্য আর এক পাশে নিয়ে যাওয়া। যেহেতু মাটির রাস্তা, এই রাস্তাটা কাটা হয়েছিল। হাঁটু পানিও ছিল না, হাঁটুরও নিচে ছিল পানি, এমন পানি আর কি ছিল আর কি সেখানে, যাতে ওই দিক দিয়ে গরুর গাড়ি যাওয়ার সময় গাড়ি দেবে না যায়। বেশি গভীর হলে তো দেবে যাবে, এই জন্য ওভাবেই রাস্তা ওখানকার লোকজন কেটে রেখেছিলেন। তো একদম পেছনের গাড়িটা ছিল হচ্ছে এই হাশেম চাচার। তো উনি গাড়ি নিয়ে আসছেন স্বাভাবিকভাবে, ওনার সামনে যে 3-4টা গাড়ি আছে তারা কিন্তু অনায়াসেই ওই কাঁটাটা পার হয়ে যায়। পার হয়ে গিয়েছে, সমস্যা হয়ে গিয়েছে এই হাশেম চাচার। হাশেম চাচা গরুর গাড়ি নিয়ে যখন ওই অংশটার মধ্যে নেমেছেন তখন তার গরু ওখানে দাঁড়িয়ে যায়, তারা আর আগায় না। এদিকে কিছুটা পথ আগানোর পর এই লিয়াকত চাচা উনি পেছন দিকে তাকিয়েছেন, একটু ঘুরে পেছন দিকে তাকিয়ে দেখেন এই হাশেম চাচা উনি আটকে গেছেন। তখন কিন্তু মাগরিবের আজান হয়নি, কিন্তু আজানের হয়তো বা 10-15 মিনিট বাকি আছে। চারদিকে কিন্তু আলো আছে, অনেক মানুষও আছে সেখানে আশেপাশে যারা আছে। এরকম কৃষকরা ফিরছেন, কেউ পায়ে হেঁটে ফিরছেন, কেউ মাথায় কাটা ধান নিয়ে ফিরছেন, আর হাশেম চাচা সহ আরও যারা গারোয়ান আছেন তারা তো গাড়িতে করে ধান নিয়ে ফিরছেন আর কি। এদিকে এই লিয়াকত চাচা বলছেন, আরে হাশেম, কিরে কি হলো রে, আসবো? তখন হাশেম চাচা বলছে, আরে না, ও কিছু না, এই গরু দুটো একটু দাঁড়ায় গেছে কাদার মধ্যে, আমি ওদের একটু পা ধরে টানাটানি করতেছি, একটু উঠাইনি। বলে, ও আচ্ছা ঠিক আছে। তো এরকম কিন্তু হামেশাই হয়, এরকম কিন্তু একদম স্বাভাবিক বিষয়। যারা গরুর গাড়ি চালান তাদের ক্ষেত্রে এটা একদম মামুলি বিষয় আর কি। তারা এইভাবেই গরুদেরকে একটু টানা হেঁচড়া করে উপর দিকে তোলার চেষ্টা করেন।
লিয়াকত চাচা কেবল একটু সামনের দিকে গাড়ি আগানোর জন্য তার যেই দুটো গরু ছিল লাঠি দিয়ে গরুগুলোকে কমান্ড দিয়েছেন, তখনই মনে হলো পেছনে ঝপাস করে একটা শব্দ হলো। এরপর উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে এই যে হাশেম চাচার যেই গাড়িটা, এই গাড়ি সমেত গরু দুটো উপরে উঠে এসেছে, কিন্তু হাশেম চাচা নাই। আজব বিষয়, হাশেম চাচা নাই মানে সে কোথায় গেল? দ্রুত ওনার গাড়ি রেখে ওই জায়গাটাতে চলে আসেন, যেই জায়গাতে একটু আগেই হাশেম চাচার গাড়িটা আটকে ছিল। রাস্তার এ পাশ ওপাশ কিন্তু লোকজন আছে। এই যে পানি প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, এমন না যে ওখানে খুব খরস্রোতা কোনো একটা জায়গা বা ওখানে গভীর কোনো জায়গা, ডানে বায়ে কোথাও গভীর জায়গা না, সব জায়গায় পানি কম। জাস্ট এক পাশের পানি আর এক পাশে নিয়ে যাওয়া হচ্ছে, ও পাশের জমিগুলোতে এই সেচের পানি যেন যায় এই জন্য। তবে হ্যাঁ, দুপাশেই পানি রয়েছে, তবে সেই পানি কম, অনেক কম। তখন সবাই বলে যে আরে এই হাশেম চাচা কোথায় গেল? সবাই তো খুঁজছে পানির ভিতরে। আসলে এতটুকু পানি, হাঁটু সমান পানিও না, মানে হাঁটুর থেকে হয়তো বা কয়েক ইঞ্চি নিচে এতটুকু পানি। এই পানির মধ্যে একটা মানুষ কিভাবে হারিয়ে যায়? ডানে বায়ে সব জায়গায় মানুষজন আছে, এখানে তো হারিয়ে যাওয়া সম্ভব না, ভেসে গেলেও তো দেখা যাবে। তখন খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। একজন বয়স্ক লোক উনি বলেন যে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল? তখন লিয়াকত চাচা বলেন যে এরকম ওই গরুটা আটকে গেছিল, গরু আসতে চাচ্ছিল না, তখন সে পা ধরে টানাটানি করতেছিল গরুর। এরপরে তো এরকম একটা শব্দ পাইলাম, তারপর কিছু জানি না। তখন ওই মুরব্বী লোকটা গরুর পায়ের দিকে খেয়াল করেন। উনি খেয়াল করেন যে একটা গরুর পায়ে কাটা দাগ, গরুর পায়ের ওই অংশে মনে হচ্ছে এমন শক্ত কিছু বেঁধে দেওয়া হয়েছিল বা এমন শক্ত কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল যে ওই অংশের চামড়া উঠে ভেতরের মাংস বেরিয়ে গেছে, ওদিক দিয়ে রক্ত পড়ছে। তখন ওই মুরব্বী লোকটি বলেন, আমার মনে হয় হাশেম রে কাঁথা টানাই নিয়ে গেছে। কাঁথা টানা, এটা কি? চলনবিল এলাকায় নাকি এক ভয়ঙ্কর জিনেদের উপস্থিতি রয়েছে। এগুলো নাকি পানির ভেতর দিয়ে যখন যায় তখন অনেকেই তাদেরকে দেখেছে। দেখতে নাকি অনেকটা কাঁথা চাদরের মতো। কোনো একটা চাদর বা কাঁথা পানির ভেতর দিয়ে যদি চলতে থাকে কেমন দেখা যায়, বা পানির উপর দিয়ে যদি ভেসে যেতে থাকে কেমন দেখা যায়। এই জিনিসগুলো পানির কয়েক ইঞ্চি নিচ দিয়ে নাকি এক জায়গা থেকে আর এক জায়গা চলে যায়। এদের আকৃতি অনেকটা কাঁথার মতো। অনেকে শাপলা পাতা মাছ আমরা যারা দেখেছি, এরকম অনেকটা। এরা তাদের বডিটাকে কাঁথার মতো ছড়িয়ে দিয়ে রাখে। এদের নাকি চোখ, মুখ, নাক, কান, হাত পা কিছু বোঝা যায় না, জাস্ট একটা কাঁথার মতো। এরা কি করে, কোনো মানুষ বা প্রাণীকে জড়িয়ে ধরে। কাঁথা যেমন আমরা শরীরে জড়িয়ে ধরি না, তো এরা কি করে, শরীরের উপরে এরা পেঁচিয়ে ধরে ওই জিনিসটাকে নড়াচড়া করতে দেয় না, তখন ওই জিনিসটাকে পানির নিচে নিয়ে চলে যায়। তো এই কাঁথা টানায় ধরেছে এরকম একটা অনুমান করেন, কারণ আশেপাশে এই চলনবিলের আশেপাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই কাঁথা টানা জিনের নাকি উপদ্রব রয়েছে। অনেকেই এই কাঁথা টানা জিনের খপ্পরে পড়েছেন, কেউ বেঁচে ফিরেছেন, কেউ চিরতরে হারিয়ে গেছে। অনেকেই দেখেছেন এই কাঁথা টানা শরীরটাকে পেঁচিয়ে পানির নিচে নিয়ে চলে গেছে, আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। তখন ওই মুরব্বী বলেন, একে তো কাঁথা টানা ধরেছে, এর হাত থেকে তো বাঁচানো খুবই মুশকিল, দ্রুত কোনো হুজুরকে ডাকো। এখন এই সমস্ত বিষয় অর্থাৎ পানির জিনের সাথে যোগাযোগ করতে পারে এমন লোক কিন্তু পাওয়া খুব মুশকিল হয়। তখন বগুড়ায় একজনের সন্ধান পাওয়া যায়। বগুড়ায় গিয়ে খবর দেওয়া হয় সেই হুজুরকে। রাতের বেলায় যাওয়া হয়েছে। তখন হুজুর বলেন যে এখন রাতের বেলা গিয়ে ওখানে কোনো কাজ করা যাবে না, সকালবেলা যেতে হবে। তখন হুজুর বলেন যে সকালবেলা আমি ওখানে যাব। এদিকে ওই সন্ধ্যার সময় বা সারা রাত ধরে আশেপাশে অনেক মানুষের উপস্থিতি কিন্তু হয়েছিল। এই যে হাশেম চাচার পরিবারের লোকজনও সেখানে এসেছে, কান্নাকাটি করছে। স্থানীয় বেশ কিছু কবিরাজও এসেছে, তারা ঢাক ঢোল পিটিয়ে তাদের যে রিচুয়াল সেটা করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। পরের দিন যখন ওই হুজুর ওইখানে আসেন, ওখানে আস্তে আস্তে প্রায় দুপুর 12টার মতো বেজে যায়। উনি এসে দেখেন হাজার হাজার মানুষ সেখানে।
উনি কয়েকজন বয়স্ক এবং মান্যগণ্য লোককে বলেন যে এভাবে এত মানুষের ভিতরে আমি কাজ করতে পারবো না, লোকজনকে কমাতে হবে। তখন লোকজনদেরকে সরে যেতে বলা হয় যে এখানে যদি আপনারা থাকেন আপনাদের সমস্যা হইতে পারে, আপনাদের পরবর্তীতে সমস্যা হইতে পারে, এখনও সমস্যা হইতে পারে, আপনারা চলে যান। এই কথা শোনার পর অনেকেই দূরে সরে চলে যায়, যে যার বাড়িতে চলে যায়। তখন ওই হুজুর কি করেন, উনি একটা বড়শির মতো কিছু একটা তৈরি করেছেন, মানে এমন না যে ছিপ রয়েছে, ছিপ ছাড়া সুতা দিয়ে একটা বড়শির মতো কিছু একটা তৈরি করে ওইটাতে বিশেষ একটা খাবার উনি লাগিয়ে দেন। খাবার লাগিয়ে দিয়ে ঠিক যেই জায়গাতে এই হাশেম চাচা নিখোঁজ হয়েছিলেন ওইখানে ওই সুতাটা ফেলে দেন। 5 থেকে 10 মিনিটের ব্যবধানে উনি ওই সুতা ধরে যখন হ্যাঁচকা টান দিয়েছেন, মনে হলো আকার আকৃতিতে একটু বড়, মানে স্বাভাবিক যে পুঁটি মাছগুলো থাকে এই স্বাভাবিক আকৃতি থেকে একটু বড়, অনেকটা সরপুটি সাইজের আর কি, একটা দেশি পুঁটি ওই বড়শিতে ধরা পড়েছে। এই পুঁটিটা উনি একটা পাত্রের মধ্যে নিলেন, পাত্রের মধ্যে আরেকটু পানি নিলেন, এরপরে বললেন যে আমার এখানকার কাজ শেষ, এখন চলেন আমাকে একটা মসজিদ দেখিয়ে দেন, ওই মসজিদে আমি বসবো, জোহরের নামাজের পর আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো ওনাকে একটা মসজিদ দেখিয়ে দেওয়া হয়। ওখানে গিয়ে জোহরের সালাত করার পর লোকজন সবাই চলে গিয়েছে, ওখানে আর কেউ ছিল না। ঘণ্টাখানেক পর হুজুর বের হয়ে আসেন, বের হয়ে এসে বলেন যে আল্লাহ তাআলা চাহেন তো মাগরিবের আজানের আগে, অর্থাৎ যেই সময়টাতে গতকাল হাশেম চাচাকে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক এমন একটা সময় হাশেম চাচাকে পাওয়া যেতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। উনি যখন জানিয়েছেন আশেপাশে বহু মানুষ আবার জমায়েত হয়ে গেছে, হাশেম চাচা উঠবেন, তবে হুজুর বলেছিলেন যে আসলে ওনাকে জীবিত পাওয়া যাবে কি না এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে উনি চেষ্টা করবেন জীবিত অবস্থায় উঠার জন্য। সবাই তো দাঁড়িয়ে গেছে। উনি যখন বলেছেন আশেপাশে বাতাসের গতিতে চারদিকে ছড়িয়ে পড়েছে যে সন্ধ্যার আগে ওই জায়গাতে হাশেম চাচা ভেসে উঠবেন, জীবিত অথবা মৃত। হাশেম চাচার পরিবারও তো ওখানে আসে, তারা কান্নাকাটি করছে, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে, মাগরিবের আজানের আগে, যেই জায়গাটাতে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল ওইখানে কেউ কিন্তু নামছিল না, ভয়ে পানি প্রবাহিত হচ্ছে, নিচের মাটিও দেখা যাচ্ছে, কারণ মানে গভীরতা তো খুব কম, নিচের মাটিও দেখা যাচ্ছে যে পানি চলে যাচ্ছে নিচের মাটিতে, ছোট ছোট মাছ পানির ভেতর দিয়ে, পুঁটি মাছ জাতীয় জিনিস এপাশ থেকে ওপাশ চলেছে, এটাও মানুষ দেখতে পাচ্ছে। হঠাৎ করে কোত্থেকে যেন এই পানির ভেতর থেকে ভুস করে ভেসে ওঠে হাশেম চাচার বডি, কিন্তু মৃত অবস্থায়। প্রথমে সবাই মনে করেছিল জীবিত আছে, তাড়াতাড়ি তাকে টেনে তোলে। এরপর দেখা গেল যে না, উনি মারা গেছেন। তবে উনি মারা গেলেও মনে হচ্ছে ওনার গলা দিয়ে তাজা রক্ত বের হচ্ছে এবং শরীর তখনও শরীরটা গরম ছিল। এতটুকু জায়গার ভিতর থেকে কিভাবে নিচ থেকে ভেসলো, সবার চোখ কিন্তু ওই দিকে, সবার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। তবে যারা একদম ওই জায়গায় দাঁড়িয়েছিলেন ওখানে আবার কয়েকশো মানুষ ছিল, কারণ ওই যেই রাস্তা কাটা হয়েছে সবাই তো আর একই জায়গায় দাঁড়াতে পারবে না, হাজার হাজার মানুষ তো ঠিক এক জায়গায় দাঁড়াতে পারবে না, তারা একটু দূরে দূরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। যারা আগে থেকে এসে দাঁড়িয়েছে তারা তো ওখান থেকে সরেনি, তো যারা দেখেছে তারাই বলেছে যে তাদের চোখের সামনে এরকম ভুস করে ভেসে উঠেছে, যেখানে কিছুই ছিল না। এরপর বোঝা গেল যে উনি একটু আগেই মারা গেছেন। মাগরিবের নামাজের পর হুজুর কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই বিষয়টা খুলে বলেন কি হয়েছে। হুজুর জানান যে এই চলন বিলের আশেপাশে এবং চলন বিলে অসংখ্য পানির জিনেদের আস্তানা আছে, অসংখ্য জিনেদের গোত্র রয়েছে। এর মধ্যে একটা গোত্র হচ্ছে এই কাঁথা টানা, যাদের বডিটা দেখতে অনেকটা কাঁথার মতো হয়। এরা কখনো আসলে ডাঙাতে আসে না, আর কখনো আসলেও মানুষের সামনে নাকি এমনভাবে দাঁড়ায় মনে হচ্ছে সামনে একটা দেয়াল, কোনো একটা বাদুর যদি হাত পা ছড়িয়ে দাঁড়ায় একটা দেয়ালের আকৃতি ধারণ করে অনেকটা ওই রকম, মানে এদের চোখ মুখ বোঝা যায় না, জাস্ট একটা কাঁথার মতো, একটা কাপড়ের মতো। এরা পানির ভিতর দিয়ে এভাবেই ভেসে চলে। উনি যখন এসেছেন, উনি এসে বিশেষ রূপ করা একটা খাবার নিচে নামিয়ে দেন, আর ওখানে যেই পুঁটি মাছটা ধরা পড়ে ওটা মূলত পুঁটি মাছ না, এটা কাঁথা টানা গোত্রের জিনেদেরই একজন, তাকে ধরে ফেলেছে। তাকে ধরার পর নাকি তাকে জিজ্ঞেস করেছে যে হাশেমকে কেন নিয়েছে,
তখন বলেছে যে তারা ঠিক সন্ধ্যার সময় ভর দুপুরে অমাবস্যা পূর্ণিমাতে তারা মানুষ যে শুধু নেয় তা না, অনেক সময় পশুও নিয়ে যায়, গরু ছাগলও নিয়ে যায় যদি পানির মধ্যে পায়ে যায় তাদেরকে। মূলত ওই সময় নাকি একটা গরুকে আক্রমণ করেছিল এই একটা কাঁথা টানা, এটা তাদেরই গোত্রের এক কাঁথা টানা জিন। যখন এই হাশেম চাচা ওই পা ধরে টানা হেঁচড়া করছে, তখন নাকি ওই জিনটা গরুকে ছেড়ে দিয়ে হাশেম চাচাকে ধরেছে, আর হাশেম চাচাকে এক হ্যাঁচকা টানে মুড়িয়ে পানির নিচে নিয়ে চলে গিয়েছে সবার সামনেই, কিন্তু কেউ বুঝতে পারেনি, আর ওখানে তার অস্তিত্বও পাওয়া যায়নি। এরপর হুজুর বলেছেন যে ওকে ফেরত দাও, তখন বলেছে যে না, আমরা এভাবে ফেরত দেই না, আমরা নির্দিষ্ট কাজের জন্যই নেই, এই কাজ হয়ে গেলে লাশ এটা আমরা খেয়ে ফেলি, না হলে একদম ওই নিচেই থেকে যায়, এই বডি আর কখনোই পাওয়া যায় না। হুজুর বলেছেন যে ও তো কোনো অপরাধ করেনি, কেন নিলা? তখন ওই কাঁথা টানা ছিল অপরাধ লাগে না, ওরা এমনিতেই নেয়, এটা ওদের প্রয়োজনেই নেয়, অপরাধ করলেও নেয় না করলেও নেয়, এটা ওদের নিয়ম। ও পানির অনেক গভীরে আছে এখন, এই গভীরতায় মানুষ যেতে পারে না, ঠিক কোথায় আছে এটাও বলেনি। তখন হুজুর বলেছিল যে কোনো মূল্যে হোক তাকে ফেরত দিতে হবে। তখন ওই জিন বলেছিল জীবিত আমরা দিতে পারি না, জীবিত আমাদের দেওয়ার নিয়মও নাই, পেলে মৃত পেতে পারেন, তবুও আমি বলবো জীবিত দেওয়ার কথা, আমাকে ছেড়ে দেন। এরপর মূলত ওই পুঁটি মাছটাকে নাকি হুজুর ছেড়ে দিয়েছে, যেটা অবশ্য কেউ বুঝতে পারেনি। তারপর ওই জিনটা নাকি তাদের সাথে আলোচনা করেছে, পরবর্তীতে ওই জিনটাই আবার এসে তাকে জানায়, অন্যভাবে এসে আর কি জানিয়েছে যে তাকে ফেরত দেওয়া হবে, তবে মৃত অবস্থায় দেওয়ার সম্ভাবনাই বেশি, সে এখনও জীবিত আছে, জীবিত অবস্থায় দেওয়ার সম্ভাবনা কম, আর সেটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, যেই সময়টাতে তাকে একদিন আগে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরই হুজুর বলেন এই ঘটনা। তারপর তো লোকজন চলে এসেছে এবং তাকে মৃত অবস্থায় দিয়ে যায়। এই যে কাঁথা টানা জিন, এই জিনের উপদ্রব নাকি অনেক জায়গায় রয়েছে। প্রিয় লিসেনার্স, আমি এই ফার্স্ট টাইম এই কাঁথা টানা জিনের ঘটনা পেলাম। চলনবিল এরিয়াতে এই কাঁথা টানা জিনের আরও যদি ঘটনা আপনাদের জানা থাকে তাহলে আমাদেরকে কিন্তু লিখে বা রেকর্ড করে afnandaharwalmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিতে পারেন। চিন্তা করুন কেমন একটা ব্যাপার, জাস্ট একটা কাপড়ের মতো পানির নিচ দিয়ে শাঁ শাঁ করে চলে যাচ্ছে, যদি কাউকে পেঁচিয়ে ধরে তাহলে তার জীবন শেষ। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে এমন একটি ব্যতিক্রমী ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর একটা বিষয় বলে রাখি, এই কাঁথা টানা জিনের ঘটনা আমাদের চ্যানেলে হয়তো বা ফার্স্ট টাইম বললাম, কিন্তু এই ঘটনা কিন্তু ওই এলাকায় অহরহ নাকি ঘটে। সেমন কোনো ঘটনা বা তেমন কোনো ঘটনা যদি আপনারা পান বা আপনাদের জানা থাকে আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের শেষ ঘটনায়। আর এই ঘটনাটিও থাকছে আপনাদের সকলের প্রিয় রবি ভাইয়ের পাঠানো ঘটনা, আর সেই ঘটনাটির শিরোনাম রিয়াতুস সাবাহা। চলুন শুনে আসি সেই ঘটনাটি। রিয়াতুস সাবাহা কারা এরা, কি কাজ করে, কোথায় থাকে, কেনই বা একটা গ্রাম মানবশূন্য হয়ে গেল? প্রিয় লিসেনার্স, এমন বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এই ঘটনায় পাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রবি ভাই, যার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলাতে। উনি বর্তমানে এলজিইডিতে কর্মরত রয়েছেন। ঘটনাটি উনি পেয়েছেন ভারতের ঝাড়খণ্ডের রাঁচি শহরের বাসিন্দা সুভাষের কাছ থেকে। সুভাষ মূলত ওনার ফেসবুক ফ্রেন্ড। মূলত ভয়ের ঘটনা প্রসঙ্গে যখন মেসেঞ্জারে ওনার সাথে আলাপ আলোচনা হচ্ছিল তখন মূলত এই সুভাষ ঘটনাটি রবি ভাইকে দেন। দুর্দান্ত একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandaharwalmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHEHORRWALDBD
afnandaharwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কেননা আমরা খুব দ্রুতই অমীমাংসিত রহস্যসহ দুর্দান্ত কিছু হরর এপিসোড নিয়ে আসতে যাচ্ছি আমাদের ওই চ্যানেলে। সেখানেও আমাদের সাথে থাকবেন এই আশা করছি। প্রিয় লিসেনার, চলুন ঘটনা শুরু করি। সাল 1975 কি 76, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরের খুব কাছাকাছি একটি গ্রাম হিহাল। এই গ্রামে অনেক পুরনো একটি শ্মশান। এই শ্মশানের একজন পুরোহিত রয়েছেন, যিনি অনেকদিন যাবতই এই শ্মশানের পুরোহিতের দায়িত্ব পালন করছেন, লাশ পোড়ানো থেকে শুরু করে নিয়ে বিভিন্ন পূজা অর্চনা। তার নাম অরচিত। ওনার বয়স হয়ে গিয়েছিল 130 বছরের কাছাকাছি। জীবনে কখনো কারো ক্ষতি করেছেন এমনটা শোনা যায় না, যদিও বা ওনার জন্মস্থান এই গ্রামে না, অনেক দূরে। উনি প্রায় 60-70 বছর ধরে গ্রামে বসবাস করছেন। ওনার পূর্বে যিনি এই শ্মশানের দায়িত্বে ছিলেন, তিনি মূলত এই অরচিতকে নিয়ে এসেছিলেন। তার কাছে মনে হয়েছিল লোকটা ভালো। তার পরবর্তীতে, অর্থাৎ তার মৃত্যুর পরে, এই শ্মশানের দেখভাল উনি করতে পারবেন, এই জন্য তাকে নিয়ে এসেছিলেন। তো এরপরে তো ওই পুরোহিত যখন মারা যান, এরপর থেকেই এই অরচিত উনি এই শ্মশানের দায়িত্বে রয়েছেন। অরচিত তন্ত্রমন্ত্র সাধনা করতেন, কালো জাদুর সাধনা করতেন, তবে কখনো এটা করে কারো ক্ষতি করেছেন এমনটা জানা যায় না। এমনকি ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে যারাই তার কাছে গিয়েছে, তারাই ব্যর্থ হয়ে ফেলছে, তাকে রাজি করাতে পারেনি। টাকা পয়সা দিয়ে তাকে রাজি করানো যেত না, কারণ উনি ছিলেন গৃহহীন, ওনার পরিবার ছিল না, সন্তানাদি ছিল না। তবে উনি একটা পরিবারে আশ্রয় নিয়েছিলেন বহুদিন আগে। তো সেই পরিবারের অনেক মুরব্বী তো মারা গিয়েছেন, ওই পরিবারে একটা ছেলে ছিল। তো সেই ছেলেটাই মূলত এই অরচিত সাধককে দেখভাল করতেন, আর নিজের পোষ্যপুত্র হিসাবে উনি স্বীকৃতি দিয়েছিলেন এই ছেলেটাকে। তো এই ছেলেটা তো অরচিত সাধকের সব কিছু দেখভাল করতেন। অরচিত সাধক যে উনি শ্মশানেই পড়ে থাকতেন, শ্মশানেই ঘুমাতেন, বিষয়টা এরকম না। উনি বাড়িতে এসে ঘুমাতেন, শ্মশানে যেতেন, কোনো উনি শ্মশানে থাকতেন, তন্ত্রমন্ত্র সাধনা করতেন, মানুষের ভালোর জন্যই সেগুলো ব্যবহার করতেন আর কি। এইভাবেই চলে গেছে বহুদিন। একটা সময় হয় কি, স্বাভাবিক নিয়মেই যখন এই অরচিত সাধক উনি মারা যান বার্ধক্যজনিত কারণে, এরপর তো আরেকজন পুরোহিতকে তো এই শ্মশান সংলগ্ন মন্দিরের দায়িত্ব নিতে হবে। তার একজন পুরোহিতকে নির্বাচিত করে গ্রামের লোকজন। তো ওই হিহাল গ্রামে কিন্তু জনবসতি কম ছিল। এমনিতেও কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে লোকবসতি তুলনামূলক অন্যান্য রাজ্য থেকে অনেক কম, সেখানে মুসলিমের সংখ্যাও কম। তো ওখানে যখন নতুন একজন পুরোহিত আসার পর উনি তো এই অরচিত সাধকের যেই ডেড বডি, এটাকে উনি সৎকার করবেন। আর সৎকার করার জন্য পুত্র হিসাবে যেই দায়িত্বগুলো থাকে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী, সেটা তো ওই ছেলেটা, যাকে পোষ্যপুত্র হিসাবে অরচিত সাধক স্বীকৃতি দিয়েছিলেন, সেই কাজগুলো করে। কিন্তু সমস্যা বেঁধে গেল যখনই আগুন দেয়া হলো, আগুন আর জ্বলে না। কি সমস্যা, আগুন জ্বলে না কেন? এরপর ওই পুরোহিত কিছু একটা বুঝতে পেরেছিলেন। উনি তখন বললেন যে যেহেতু আগুন জ্বলছে না, এখানে কোনো একটা সমস্যা আছে, তবে এই সমস্যাটা কাটানো যাবে। তখন উনি পরামর্শ দিলেন, এখানে যে চন্দন কাঠগুলো ব্যবহার করা হয়েছে, এই কাঠগুলো প্রথমে সরাতে হবে। এরপর সেগুলো সরানো হলো। এরপর আরও কিছু কাঠ ছিল, সেগুলোও উনি সরাতে বললেন, সেগুলো সরানো হলো। এরপর উনি বললেন শুকনো বাঁশ নিয়ে আসতে। এই বাঁশগুলো বিভিন্নভাবে সাজানো হলো। এই শুকনো বাঁশের উপরে এরপর অরচিত সাধকের ডেড বডি তুলে দেওয়া হলো। তারপর যখন নির্দিষ্ট নিয়মে লাশ পোড়ানোর জন্য সামনে যে কাজগুলো রয়েছে সেগুলো করা শুরু করা হলো, এই সমস্ত কাজে আর কোনো বাধা সৃষ্টি হয়নি, ঠিকঠাক মতোই লাশ পুড়ে গেল। হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী কিছু ব্যাপার রয়েছে, যেমন লাশের যেই ছাই, এগুলো নদীতে বিসর্জন করা। এরপর লাশের যে পিণ্ড রয়েছে, এগুলোও কিন্তু মাটিতে দাফন করে ফেলে,
তো এই যে পালক পুত্র, এই পালক পুত্রের কাছে নতুন যে পুরোহিত উনি এই ছাই এবং পিণ্ড দিয়ে দিলেন। সেই পালক পুত্র ঠিক নিয়ম মাফিক আর কি ওই ছাইকে নদীতে বিসর্জন দিলেন, আর ওই পিণ্ডটা বাড়িতে নিয়ে এসে বাড়ির কাছে একটা জায়গা ছিল, ওই জায়গাতে নিজের পছন্দ মতো যে এই জায়গাতে এই পিণ্ডটা দাফন করা যায় সেখানে দাফন করে দিলেন। তো এই পর্যন্ত কিন্তু ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক। এরপর থেকেই মূলত মূল ঘটনাটা শুরু হলো। যেদিন দাফন করা হলো পিণ্ডটা, মানে লাশ পোড়ানো হলো, পিণ্ড দাফন করা হলো, দিনের বেলাতেই সব কাজ হয়ে গেছে আর কি, উপস্থিত বহু মানুষের সামনেই। এরপর ওই দিন রাতের বেলা, অনেক রাত, তখন ওই ছেলেটার নাম ধরে ডাকছে, কণ্ঠস্বরটা পরিচিত লাগছে ছেলেটাকে। ছেলেটার নামটা কি ছিল এটা অবশ্য ওই সুভাষ দা বলতে পারেন নাই, অনেকদিন আগের ঘটনা তো, আর নামটা ওনার মনেও ছিল না, যার কারণে রবি ভাইকে বলতে পারেন নাই। সেটার নাম ধরে ডাকছে, সেটা জিজ্ঞেস করলো কে, তখন জবাবে উত্তর আসলো যে উনি নতুন পুরোহিত, ওই শ্মশানে যিনি নতুন পুরোহিত আসছেন এই অরচিত সাধকের মৃত্যুর পরে। এই জন্যই তো কণ্ঠস্বরটা ওনার পরিচিত লাগছিল। তিনি দরজা খুলে বাইরে বের হয়ে দেখলেন যে বাড়ির বাইরে এই নতুন পুরোহিত দাঁড়িয়ে আছেন। তখন নতুন পুরোহিতের কাছে জিজ্ঞেস করলেন যে পুরোহিত মশাই, আপনি এত রাত্রে কোনো বিশেষ কাজ কি করতে পারি বলেন আপনার জন্য? তখন পুরোহিত মশাই বললেন যে হ্যাঁ, বিশেষ কাজ তো আছে, আমি তো ভুল করে একটা জিনিস তোমাকে দিয়ে দিছি, এটা আমার কাছেই রাখার দরকার ছিল, ওই সময় তোমাকেই বলার দরকার ছিল, তাহলে তুমি ওই জিনিসটা আমার কাছে নিতা না, আর আমারও এত রাত্রেবেলা আসতে হতো না। কি জিনিস? বলে যে তোমার যেই পালক পিতা, তার যে পিণ্ডটা আমি দিয়ে দিছিলাম তোমার কাছে, এই পিণ্ডটা লাগবে। তখন বলে যে পিণ্ডটা লাগবে, আপনি আগে বলতেন, আমি তো পিণ্ডটা দাফন করে ফেলেছি। বলে হ্যাঁ, দাফন করবে, এটা তো স্বাভাবিক, আসলে আগে বলতে পারিনি, বিভিন্ন ব্যস্ততায় আমার মনেও ছিল না, তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি। পরে আমার মনে পড়েছে যে হাই কাজটা কি করলাম, কারণ তোমার বাবা তো একজন সাধক ছিলেন, অনেক মানুষের উপকার করছেন, কখনো কারো ক্ষতি করেন নাই, সব মানুষ তাকে ভালো জানে। তো এই ধরনের ব্যক্তিদের পিণ্ড দিয়ে আরও মানুষের অনেক ধরনের উপকার করা যায়, আমি এই কাজটা করতে পারবো। এই জন্যই মূলত চিন্তা করছিলাম তোমার কাছ থেকে আমি পিণ্ডটা চেয়ে নিব, কিন্তু আমি তো ভুলে গেছিলাম। এখন তুমি যদি পিণ্ডটা মাটি থেকে তুলে দাও তাহলে আমার খুব উপকার হয়। তখন এই ছেলেটা বলতেছে যে এটা কেমনে হয়, কিভাবে হয়, যে আমি একটা পিণ্ড দাফন করে ফেলছি, আবার এটা তুলবো। তখন উনি বলছেন যে দাফন করছো তাতে কি, দাফন করছো তো ঘন্টাখানেক হয়েছে, না হলে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়েছে, তো তুলে দাও, তুলে দিলে তো ঝামেলা শেষ। তাহলে আপনি ভেতরে আসেন আমরা একসাথে কাজটা করি। বলে না আমি বাইরেই দাঁড়াইছি, তুমি তুলে নিয়ে আসো। তো পুরোহিত মশাইকে বিশ্বাস করে এই পিণ্ডটা আবার মাটি খুঁড়ে বের করে নিয়ে আসেন। পিণ্ডটা কিন্তু একটা কলস, ছোট একটা মাটির কলস বা এরকম কোনো কিছুর ভেতরে দিয়ে মাটিতে দাফন করা হয়েছিল কি, তার কারণে সহজে খুঁজে পাওয়া গেছে। তো ওটা নিয়ে পুরোহিতদের কাছে যখন হস্তান্তর করা হয়, পুরোহিত সেটা নিয়ে চলে যান। তো এরপরে আবার উনি গিয়ে শুয়ে পড়েছেন, যেখানে গর্ত করা হয়েছিল সেই জায়গাটা তো আবার মাটি দিয়ে সমান করে দিয়েছেন আর কি, ওই পিণ্ডটা দেওয়ার পর। সারাদিন তো তার যে ব্যস্ততা, এই ব্যস্ততায় কেটে গিয়েছে, সারাদিন আর অন্য কোনো খোঁজখবর নিতে পারেন নাই। এরপর আর একটা ঘটনা ঘটে। ওই দিন রাতের বেলা ওই ছেলেটা শুয়ে আছে, গভীর রাত, ঘুমিয়ে আছে, তো বাইরে থেকে ওই পুরোহিতের ডাক ভেসে আসে। তখন চিন্তা করে কি পুরোহিত মশাই এত রাত্রে আবার আসছে, ঘটনাটা কি? তখন ওই বলতেছে যে কি পুরোহিত মশাই, কি দরকার বলেন? বলে বাবা তুমি একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে। এরপর ছেলেটা বাইরে বের হয়ে এসে দেখে যে পুরোহিত মশাই বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে। তখন বলে যে কি ব্যাপার বলেন তো, এত রাতের বেলা কি সেবা করতে পারি আপনার? বলে যে সেবা আসলে আমার সেবা না, জনসেবা করবা। তো কিভাবে? বলে যে তোমার বাবার পিণ্ডটা আবার দিতে হবে আমাকে। তখন ওই ছেলেটা বলতেছে যে পিণ্ড তো কালকে রাত্রেই নিয়ে গেলেন, পিণ্ড তো একটাই ছিল, আর কয়টা পিণ্ড থাকে? আমি তো ওইটা পুরোটাই তো আপনাকে দিয়ে দিলাম, ওই পাত্র সহ। বলে না, ওইটা আবার আমি লোক মারফত পাঠিয়ে দিয়ে গিয়েছিলাম, তারা এসে ওই বাড়িতে, অর্থাৎ তোমার বাড়িতে ওই নির্দিষ্ট জায়গায় আবার পিণ্ডটা দাফন করে গেছে।
ওই ছেলেটা বলতেছে যে দাফন করলোই বা কেন, আবার আমাকে না জানিয়ে বা দাফন করলো কেন, আমি তো দিয়ে দিতে পারতাম। আর আপনি নিয়ে যাওয়ার পর আপনি আবার আসছেন, আবার এসে দাফন করে গেল, কোন দিক দিয়ে দাফন করলো আমি তো টেরও পেলাম না। তখন বলে যে বাবা তোমাকে পরে বলবো, তোমার বাবা তো একজন আধ্যাত্মিক লোক ছিলেন, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, তোমাকে আমি সব কিছু বুঝাই বলতে পারবো না, তুমি যেহেতু এই লাইনে ছিল না বা এই লাইনে আসার আগ্রহও নাই বা ভবিষ্যতেও আসবা না, সুতরাং তোমাকে তো অত কথা বলতে গেলে তুমি বুঝতে পারবা না। তুমি যাও, তোমার বাবার যেখানে পিণ্ড তুমি দাফন করেছিলে প্রথমে, ওইখানে গিয়ে দেখো যে ওই জায়গাটা কি অবস্থা। তখন সে কি করে, ওই জায়গায় যায়, ওখানে গিয়ে চমকে ওঠে, দেখে যে ওই পিণ্ডটা যেখানে দাফন করা হয়েছিল ওর পাশে দুজন লোক বসা, কালো কাপড় পরা, মাথায় হুডি জাতীয় কিছু জিনিস দেওয়া, চেহারাটা ওইভাবে বোঝা যাচ্ছে না। ওই সময় তাদের চেহারার দিকে উনি তাকানো নাই, অন্ধকার ছিল তো, তাকালেও বোঝা যায় না, কি এক নজর বা দুই নজর তাকিয়েছিলেন। তখন আবার ওই পুরোহিত বাড়ির যেই বাইরের যেই সীমানা ওখান থেকে বলে দেয় যে শোনো, তুমি পিণ্ডটা তুলে এদের হাতে দাও, আর এদের সাথে কথাও বলার দরকার নাই, এদের চেহারার দিকেও তাকায়ও না, শুধু এদেরকে দিয়ে দাও, আমি পরে তোমাকে বিষয়টা খুলে বলবো। এরা আমারই লোক, মূলত আমার বিভিন্ন কাজে তারা সাহায্য সহযোগিতা করে। তোমার বাবার পিণ্ড নিয়ে তো আমি কিছু কাজ করবো, এটা তোমাকে আমি বলছি মানুষের উপকারের জন্য লাগে, কারণ তোমার বাবা সারা জীবন মানুষের উপকার করে গেছেন, এই জন্যই এই দুইজনকে আমি নিয়ে এসেছি। এরপর কি হয়, সে আবার ওই মাটি খুঁড়তে থাকে, খুঁড়ে দেখা গেল যেই পিণ্ডটা যেই পাত্রে করে উনি রেখেছিলেন ওখানে, যেটা গত রাত্রে দিয়ে দিয়েছিলেন, এটা আবার ওই মাটির ভেতরেই আছে। এটা দেখুন অবাক হন। ওটা তোলার পর ওই যে দুইজন লোক পাশে ছিল, এরা দুইজন হাত বাড়িয়ে দেয়। এই দুইজনের উচ্চতা স্বাভাবিক মানুষের উচ্চতা থেকে কিছুটা বেশি ছিল, কিন্তু আহামরি যে অনেক বেশি এটাও বলা যাবে না। হাত বাড়িয়ে দেবার পর এই জিনিসটা তখন তাদের দুজনের হাতে দিয়ে দেয়, দুজন মিলেই এই পিণ্ডের পাত্রটা ধরে। ধরার সাথে সাথে এরা নাকি হেসে দেয়। তাদের হাসিটা এমন ছিল মনে হচ্ছে এই হাসিটা প্রতিধ্বনিত হচ্ছে। একটা ফাঁকা ঘরের ভিতরে যদি আমরা হাসি যেভাবে প্রতিধ্বনিত হয়, মনে হচ্ছে ওভাবে প্রতিধ্বনিত হচ্ছে। এরপর ওই লোকগুলো আস্তে আস্তে বাড়ির বাইরে চলে যায়, বাইরে থাকা ওই পুরোহিতের কাছে চলে যায়। পুরোহিতও তাদের সাথে কিছু একটা কথা বলে, কি যে বললো বোঝা গেল না। এরপর ওই পুরোহিত বলে ঠিক আছে বাবা তুমি ঘুমাও, কাজ হয়ে গেছে, পরে কথা হবে, এই বলে তারা চলে যান। তো এবারে কিন্তু এই ছেলেটার মনের মধ্যে সন্দেহ ঢুকে যায়, কি ব্যাপার, পুরোহিত মশাই গতকাল রাত্রে একবার আসলো, আবার আজকে আসলো, এই দুজন লোকিবাকে, এদেরকে তো গ্রামে আগে কখনো দেখি নাই, এই গ্রামের সবাইকে তো চিনি কম বেশি, আর এদের চেহারার দিকে তাকাতে নিষেধ করলো, আর এরা আবার ওই পিণ্ডটা এখানে এসে পুঁতে দিয়ে গেল, আমাকে বললোও না কখন আসলো। তো এরকম চিন্তা করতেছে। পরে চিন্তা করলো যে ঠিক আছে, সকালবেলা আমি দেখি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো না যে এই পিণ্ডটা নিয়ে সে কি করছে, কি কাজে লাগাইছে, বা কি কোন পদ্ধতিতে সেটাকে ব্যবহার করবে, জেনে আসবো। তো সে ঘুমিয়ে পড়ে, সকালবেলা মন্দিরে যায়, অর্থাৎ শ্মশানের ভেতরে যে মন্দিরটা ছিল সেই মন্দিরে যায়। পুরোহিত মশাই ওইখানে সকালবেলা পূজা অর্চনা করবেন। ওখানে যাওয়ার পর দেখে পণ্ডিত মশাই বা পুরোহিত মশাই উনি পূজা অর্চনার আয়োজন করছেন। তো তাকে প্রণাম করে জিজ্ঞেস করেন যে পুরোহিত মশাই 2 দিন তো গেলেন, কালকেও তো আপনার কাছে জিনিসটা দিয়ে দিলাম, তাহলে ঘটনাটা কি বলেন তো, কিভাবে এই কাজটা করবেন। একথা শোনার পর পুরোহিত মশাই বলেন 2 দিন গেছি মানে কি বলো তুমি, আমি তো তোমাদের বাসায় রাতের বেলা যাইনি। তখন এই শুরু থেকে শেষ পর্যন্ত ওই ছেলেটা সব কথা যখন পুরোহিত মশাইকে বলছেন, পুরোহিত মশাইয়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়, বলে সর্বনাশ, তুমি কি করছো রে বাবা, তুমি তো বিশাল একটা ধোকায় পড়ে গেছো, এটা তো খুব একটা খারাপ কাজ হয়ে গেছে। তোমার পালক পিতার পিণ্ড তুমি যাদেরকে দিয়েছো এরা কেউ মানুষ ছিল না, নিঃসন্দেহে এরা পিশাচ শ্রেণীর কোনো জিন ছিল। তোমার বাবা একজন ভালো সাধক ছিলেন, তোমার বাবার পিণ্ড দিয়ে যদি কেউ কালো জাদু করে এটা অনেক শক্তিশালী কালো জাদু হবে, এই জন্যই হয়তোবা এরা তোমাকে ধোকা দিয়ে নিয়ে চলে গেছে। এখন আমাকে একটু বুঝতে হবে যে জিনিসটা আসলে কি হয়েছে, তুমি বাবা পরে আসো। তো এই কথা শোনার পর ওই ছেলেটা তো খুব অবাক হয়ে যায় যে এইভাবে 2 রাত পিশাচদের সাথে সে কথা বলছে, ভয়ও পায়,
কেনই বা এইভাবে ছল চাতুরি করে নিয়ে গেল, সে যেহেতু এই লাইনের কেউ ছিল না, সে তো ওইভাবে বুঝতে পারছিল না। সে চিন্তা করলো ঠিক আছে, আজকে কাজকাম করি, পরের দিন এসে এই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো, পুরোহিত মশাই এর ভিতরে একটু খোঁজখবর নিক। পরের দিন সে যখন আবার এই শ্মশানে আসছে, এই পুরোহিত মশাইয়ের কোনো খোঁজখবর পাওয়া যায় না। আশেপাশে যারা ছিলেন গ্রামের লোকজন, তাদেরকে বলা হলো যে পুরোহিত মশাইকে আপনারা দেখছেন কিনা। তারাও বলে যে না, আমি তো দেখি নাই, সকাল থেকে তো তাকে কেউ দেখে নাই। তো এভাবে কিন্তু কয়েকদিন চলে যায়, পুরোহিত মশাইয়ের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। তখন কারো কারো মনে সন্দেহ হইতে থাকে যে নিশ্চয়ই এই পুরোহিত মশাই সে ইচ্ছা করে এই পরচিত সাধকের পিণ্ডটা নিয়ে গেছে, নিয়ে সে অন্য জায়গায় চলে গেছে। তো নতুন ছিল, তো নিশ্চয়ই কোনো ধান্দায় আসছিল, সে চলে গেছে, গিয়ে সে তার মতো কোনো সাধনা করবে, সবাই এরকম চিন্তাই করেছে। তো এর পর ঘটে যায় আর একটা ঘটনা। ওই গ্রামে একজন লোক মারা যায়। লোক মারা যাবার পর স্বাভাবিক নিয়মেই তাকে দাহ করা হয়। ওখানে আর একজন পুরোহিত আসছেন আর কি, ওই জায়গা তো আর ফাঁকা থাকে না, কেউ না কেউ তো চলেই আসে, নিয়ে আসা হয় কাউকে, ওই গ্রামের লোকজনই নিয়ে আসে। ওই লোকটা মারা যাবার পর ওই লোকের যেই পিণ্ডটা, এই পিণ্ডটা দান করা হয় সেই পরিবারের কাছে। তারাও যখন ওই পিণ্ডটা নিজের বাড়িতে গিয়ে দাফন করে দিয়েছেন, যেই রাত্রে দাফন করেছেন, সকালবেলা দেখা যায় ওই জায়গাটা একদম তছনছ অবস্থা। কেউ যদি গর্ত করে মাটি চারদিকে ছড়িয়ে রাখে কেমন অবস্থা হয়, ওই রকম অবস্থা, সেখানে পিণ্ড নাই। সবাই চিন্তা করে কি ব্যাপার, কি হইল, কে নিল, এটা কি কোনো শেয়াল কুকুরের কাজ কিনা, এরকম চিন্তা করছে। ওই দিন থেকেই ওই বাড়িতে ভয়ঙ্কর একটা সমস্যা দেখা দিল। একই সাথে ওই পরিবারের প্রায় সব সদস্যের রক্ত বমি শুরু হয়ে যায়। আশেপাশের লোকজন চলে আসে, একসাথে সবাই রক্ত বমি শুরু করেছে, কে কাকে ধরবে। গ্রামের লোকজন কিছু বুঝে ওঠার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে একে একে সবাই মৃত্যু কোলে ঢলে পড়তে থাকে। আর তাদেরকে জিজ্ঞেস করেছিল যে ঘটনাটা কি, তখন ওরা বলছে সকালে উঠে এই জিনিস দেখলাম, এরপর থেকে আমরা অসুস্থ। তো এই যে একটা পরিবার পুরো শেষ হয়ে গেল। এরপর দেখা গেল যে যেই ফ্যামিলিতেই কেউ মারা যায়, সেই ফ্যামিলির যে পিণ্ডটা, এই পিণ্ডটা যেখানে দাফন করা হয় এটা তছনছ অবস্থায় থাকে, অর্থাৎ মাটি খুঁড়ে এটা কেউ নিয়ে গেছে, আর ওই পরিবারের সদস্যরা মারা যেতে থাকে। একদিন বা 2 দিনের মধ্যে ওই পরিবারের সব সদস্য মরে সাফ। ঠিক একই রকমভাবে রক্ত বমি করতে করতে মারা যায়। তো এরকম আতঙ্ক যখন শুরু হয়ে গেল, এমনিতেই ওই গ্রামের লোক সংখ্যা ছিল কম, এর ভিতর এই ধরনের একটা ভয়ঙ্কর সমস্যা শুরু হয়ে গেল। তখন গ্রামের লোকজন যে যার আত্মীয় বাড়িতে চলে যাওয়া শুরু করলো, যে একজন তো মরে যাচ্ছেই, এ মরে যাওয়ার পর পুরো পরিবারের সবাইকে মেরে যাচ্ছে। কিন্তু আসলে এমনটা কেন হচ্ছে, আগে তো কখনো এমন হয়নি, হঠাৎ এমন সমস্যা কেন শুরু হয়ে গেল, তারা কেউ কিছু বুঝতে পারছেন না। মাত্র মাসখানেকের ব্যবধানে ওই গ্রাম একদম ফাঁকা হয়ে গেল। ওই ঘর বাড়িতে কেউই থাকে না, সবাই যে যার গরু, ছাগল, বাছুর, হাঁস, মুরগি যা আছে নিয়ে, তাদের যে আত্মীয় স্বজনরা ছিল, ওই সময় তো ফাঁকা জায়গা তো অনেক ছিল, বিভিন্ন জায়গায় তারা ওই আত্মীয় স্বজনদের বাড়িতে চলে গেল, সেখানে গিয়ে আশ্রয় করেছে। গ্রামটা একদম শুনশান নীরব হয়ে গেল। তো বেশ কিছুদিন পর আফগানিস্তান থেকে তাবলিগের একটি দল এসেছিল। তারা মূলত এই হিহাল গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল। তারা যেত আর একটা গ্রামে, সম্ভবত এই গ্রামের নামটি মানকু বা মালকু বা এই টাইপের একটা নাম হবে আর কি, গ্রামের নামটা। তারা ওই গ্রামে যাচ্ছিল। তারা যখন এই গ্রামটা ক্রস করছিলেন, তখন ওই যে আমির সাহেব, ওই তাবলিগ জামাতের ওই দলের যিনি আমির, উনি বিষয়টা দেখতে পেলেন। কি ব্যাপার, এই গ্রামে লোকজন নাই কেন, জমি জমা পড়ে আছে, সব ঘরবাড়ি ফাঁকা, গরু ছাগলও দেখা যায় না, অথচ অন্য যে গ্রামগুলো আছে এই গ্রামে তো মানুষজন সবই আছে, তারা তো অনেকটা পথ হেঁটে আসেন, সেখানে তো জনশূন্য দেখেন নাই, এই গ্রামে এই অবস্থা কেন। বিষয়টা তার সন্দেহ লাগার পর ওনারা পরবর্তীতে ওই যেই গ্রামে যান, ওই গ্রামে এবার মুসলিম অনেকগুলো পরিবার ছিল, সেখানে মসজিদ ছিল। তো ওখানে গিয়েছেন। ওখানে যাবার পর এই আমির সাহেবের কাছে একটা জিন আসতো, সেও খুব নেককার, আল্লাহওয়ালা, শক্তিশালী জিন। তার নাম ছিল নূর। সে রাতের বেলা এই নূরকে ডাকে। নূর যখন তার কাছে আসার পর নূর নিজেই বলে যে হুজুর, আপনি আমাকে কেন ডেকেছেন আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনি এই হিহাল গ্রাম সম্পর্কে তথ্য নেওয়ার জন্য আমাকে ডেকেছেন। আপনি
এর ভিতরে কিছু তথ্য নিয়েছি, আর আপনি যে এই বিষয়ে আমাকে ডাকবেন এটাও বুঝতে পেরেছিলাম। এই জন্য আমি যে তথ্যগুলো নিয়েছি এই তথ্যগুলো আপনার সামনে এখন উপস্থাপন করব। খুব মনোযোগ দিয়ে শোনেন। এই গ্রামে যে অরচিত তান্ত্রিক ছিল, এ ছিল ভালো মানুষ, পরোপকার করত। এ কি করত, বিভিন্ন কাজ যখন করত, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের কাজ করত, মানুষের উপকার, ব্ল্যাক ম্যাজিকের কাজ করত, মানুষের উপকারের জন্যই করত। এ যখন শ্মশানে বসে করত, ওই শ্মশানে ভয়ঙ্কর মারিদ গোত্রের কিছু জিন ছিল। বিশাল একটা গোত্র না, 3-4 জনের একটা গোত্র এখানে ছিল, অর্থাৎ 3-4 জন মিলে এখানে থাকতো, একটা দল আর কি। তো এরা মূলত যেই দলের, একে বলা হয় রিয়াতু সাবাহা, এরা অত্যন্ত শক্তিশালী। তো এরা কি করত, এই শ্মশানে যখন এসেছে, এই শ্মশানে পূর্বে থাকা যত শক্তিশালী পিশাচগুলো ছিল সবাইকে মেরে তাড়িয়ে দিয়েছে। এরাই এই শ্মশানে রাজত্ব করে। আর এরা চুপি চুপি কি করে, এই যে অরচিত যেই সাধক, সে যেই জাদুগুলো করে, এই জাদুগুলো গোপনে দেখে, সে কোন প্রক্রিয়ায় করে এগুলো সে শেখে। এই অরচিত সাধকও একটা সময় বুঝতে পারলো যে এখানে থাকা এই মারিদ গোত্রের জিনেরা লুকিয়ে লুকিয়ে দেখে। তখন এই অরচিত সাধক চিন্তা করলো, আচ্ছা ওরা লুকিয়ে লুকিয়ে আমার কাছ থেকে এই জিনিসগুলো যে শিখছে, তো এইটা শেখার কারণে ওরা তো মানুষের ক্ষতিও করতে পারে, তারপর দেখা যাবে যে এরা লুকিয়ে শিখে আরও অনেক ধরনের অপকর্ম চালাতে পারে। আর ওরা যে আমার কাছ থেকে শিখছে, আমিও কেন ওদেরকে কাজে লাগাবো না। এই চিন্তা থেকে এই অরচিত সাধক একদিন কি করে, এই মারিদ গোত্রের জিনেদেরকে ডাকে। তো ওরাও হাজির হয়েছে। সে বলেছে, আমি তো বুঝতে পারি যে তোমরা আমার কাছ থেকে এই জিনিসগুলো শেখো, তো আসো আমার সামনে হাজির হও। তখন এরা হাজির হয়েছে। তখন ওই অরচিত সাধক বলেছে যে, শোনো, আমি যা যা জানি তোমাদেরকে শেখাবো, আর আমার কিছু কাজ করে দিও, তাহলেই তো ভালো। আমিও তোমাদেরকে শিখাইলাম, তোমরাও আমার কিছু কাজ করে দিলা। তখন নাকি এই মারিদ গোত্রের জিনেরা রাজি হয়ে যায়। আর অরচিত কিন্তু জানতেন যে ওরা শুধু এই শর্তে রাজি হলে হবে না, ওদেরকে ভিন্ন কিছু দিতে হবে। তো এই অরচিত সাধক উনি যেই টোপটা দিয়েছিলেন, এই টোপটা আবার এই মারিদ গোত্রের জিনেরা গিলে ফেলেছিল। সেটা হচ্ছে, অরচিত সাধক বলেছিলেন যে, শোনো, আমি মারা গেলে আমার পিণ্ডটা তোমরা নিয়ে যাবা। কোনো সিদ্ধ সাধকের পিণ্ড দিয়ে অনেক ধরনের কাজ হয়, এই পিণ্ডটা আমি তোমাদেরকে দান করে গেলাম, তোমরা এটা নিয়ে যেও, এটা দিয়ে তোমরা অনেক কাজ করতে পারবা। বিনিময়ে আমি তোমাদেরকে কিছু জাদুও শেখাবো, যেগুলো কিন্তু ভালোর কাজে লাগাতে হবে, কোনো খারাপ কাজে লাগানো যাবে না। আর আমার কিছু কিছু কাজ তোমরা করে দিবা। তো ওরা রাজি হয়ে যায়, এই টোপটা সে গিলে ফেলে। কিন্তু অরচিত সাধক জানতেন যে এই মারিদ গোত্রের এই ভয়ঙ্কর জিন শ্রেণীর হাতে যদি তার পিণ্ড পড়ে, এই পিণ্ড দিয়ে ওরা আসলে কখনোই মানুষের উপকার করবে না। তার জীবদ্দশায় ওরা মানুষের উপকার করবে জাস্ট খালি তাকে দেখানোর জন্য, কিন্তু তার মৃত্যুর পরে এরা এই পিণ্ড নিয়ে অনেক ধরনের অপকর্ম করবে। এই জন্যই মূলত সে তার এই পিণ্ড দানের জন্য তার যে পালক পুত্র তাকেই বলে গিয়েছিলেন যে সেই পিণ্ডদানটা মানে তাকেই করতে হবে, সেই এটাকে দাফন করবে। তার মৃত্যুর পর যখন দেখা গেল যে ছাইটাও নদীতে ভাসিয়ে দেওয়া হলো, আর এই পিণ্ডটা নিয়ে সোজা গিয়ে বাড়িতে দাফন করে দিয়েছে, তখনই মূলত এই জিনেরা খুব ক্ষিপ্ত হয় যে, কিরে এত বড় সাহস, এই বেটা অরচিত, সে আমাদের সাথে প্রতারণা করছে, সে তার পিণ্ডটা আমাদেরকে দিল না, সে কেন তার ছেলেকে বলে গেল না যে এই করতে হবে, কোনো একটা সিস্টেম সে কেন বলে গেল না। এই জন্য এই জিনেরা প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়, যেহেতু একটা প্রতিশ্রুতি দেয়া ছিল এই পিণ্ডটাই তাদেরকে আগে নিতে হবে। এটা নেয়ার জন্য ওই যেই পুরোহিত, এই পুরোহিতের রূপ ধরে প্রথমে এসে পিণ্ডটা নিয়ে গেছে। এই পিণ্ডটা নিয়ে তারা যখন জাদুর কাজ শুরু করেছে, দেখে কোনো কাজ হয় না। তখন নাকি এই মারিদ গোত্রের জিনেরা আরও শক্তিশালী মারিদ গোত্রের কিছু জিনেদের সাথে যোগাযোগ করে যে কেন কাজ হচ্ছে না। তারা নাকি জানায় যে এই পিণ্ডটা তার ছেলে দাফন করেছে, কিন্তু তার ছেলে হাত দিয়ে তুলে দিলে হবে না। তার ছেলে হাত দিয়ে তুলে দেওয়ার পর তোমাদের হাতে, তোমরা সশরীরে থাকবা, তোমাদের হাতে এটা দিতে হবে, তাহলেই কাজ হবে, তাছাড়া হবে না। সে তো দিয়েছে পুরোহিত বেশি জিনের হাতে, সে তো পুরোহিতের বেশে ছিল, সে তো তার বেশে ছিল না। এই জন্য তোমাদেরকে তোমাদের বেশ ধরেই যেতে হবে, তোমাদের রূপেই থাকতে হবে,
তোমরা চেহারা ঢেকে রাখো সেই হিসাব আলাদা, কিন্তু তোমাদের বেশেই থাকতে হবে, তোমাদের হাতেই দিতে হবে, তাহলেই কাজ হবে। এই কারণেই এরা আবার কি করেছে, এরা এসে এই পিণ্ডটা মাটিতে দাফন করে দিয়ে গেছে। পরের দিন রাতের বেলা আবার ওই পুরোহিতের রূপ ধরে একজন মারিদ আসছে, আর দুইজন মারিদ ওখানে বসা ছিল। তারা তাদের রূপেই ছিল, তারা কালো ড্রেস পরা ছিল, তাদের অরিজিনাল ভয়ঙ্কর চেহারাটা দেখতে দেয়নি। একে তো অন্ধকার, তারপর আবার বাইরে থেকে বলে দেওয়া হয়েছে যে ওদের চেহারার দিকে তাকাবা না। এরপর যখন তাদের হাতে দিয়ে দেওয়া হয়, এটা দিয়েই মূলত কাজ হয়, আর এটা দিয়ে কাজ করার পর তারা অনেকটা শক্তিশালী হয়ে যায়। আর পিণ্ডের যে এরকম একটা ক্ষমতা আছে, স্পেশাল ক্ষমতা, ওরা যখন এটা পেয়ে গেছে তখন ওদের শক্তি আরও বাড়ানোর জন্য ওরা আরও কিছু পিণ্ড, যারা সাধারণ মানুষ ছিল, এদের কিছু পিণ্ড গোছানোর চেষ্টা করে। আর এই পিণ্ড পাওয়ার পর ওই পরিবারের সবাইকে যদি বান মেরে ফেলা হয়, তাহলে ওই পিণ্ডটা আরও শক্তিশালী হয়, ওটা দিয়ে আরও ভালো নাকি কাজ করা যায়। এই জন্য ওই গ্রামে যেই মারা যাচ্ছে, এখন ওই পিণ্ডের উপর তারা হস্তক্ষেপ করছে, ওগুলো নিয়ে যাচ্ছে এবং ওই পরিবারের উপর বান মারছে। যেহেতু এই অরুচিত তান্ত্রিকের পিণ্ড সে পেয়ে গিয়েছে, এই গ্রামে সে একটা প্রবেশাধিকার পেয়ে গেছে, এই জন্য তারা এই তাণ্ডব চালাচ্ছে। নূর এটাও বলে দেয় ওই আমির সাহেবকে যে অন্য যে শ্মশানগুলো রয়েছে সেখানেও তো আরও জিনেরা রয়েছে, ওরা যদি শুধু একবার বুঝতে পারে যে এইভাবে কাজ করা যায়, তাহলে ওরাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আশেপাশের গ্রামগুলো সাফ করে ফেলবে। এখন তো শুধু এই হিহাল গ্রামে ঘটনা ঘটতেছে, এরপরে কিন্তু আশেপাশে সব গ্রামে ঘটতে থাকবে, বহু মানুষ, নিরীহ মানুষ মারা পড়বে। সুতরাং এটা এখনই থামাতে হবে। একথা শোনার পর আমির সাহেব বললেন যে কিভাবে কি করা যায়। তখন নাকি ওই নূর জিন বলেছিলেন যে হ্যাঁ, একটা উপায় আছে। আপনি দুটো গরু নিয়ে, বেশ তাগড়া গরু নিয়ে, সাথে কয়েকজনকে সাথে নিয়ে ওই শ্মশানে যাবেন, যেই শ্মশানে এই অরচিত তান্ত্রিক সাধনা করত, যার কাছ থেকে, ওই জায়গা থেকেই ওই জিনেরা, মারিদ গোত্রের জিনেরা জাদু শিখেছিল। আর এরা হচ্ছে এই রিয়াতুস সাবাহা গোত্রের। রিয়াতুস সাবাহা মূলত একটা গোত্রের নাম, এটা কোনো নির্দিষ্ট জিনের নাম না। এই গোত্রের কাজই হচ্ছে এই শ্মশানে থাকা, শ্মশানে থেকে বিভিন্ন ধরনের জাদুবিদ্যা চর্চা করা। এরা অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে জাদুবিদ্যায়। এদের যে বান মারা, এগুলো খুব নিখুঁত হয়ে থাকে, এগুলো বিফলে যায় খুবই কম, যেহেতু তারা এগুলো নিয়েই থাকে। ওখানে যাবার পর, শ্মশানে যাবার পর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হবে। এরপর সাথে থাকা গরুগুলোর মধ্যে কোনো একটা গরুর মধ্যে কিছু আলামত প্রকাশ পাবে। এর পরবর্তীতে কি করতে হবে সেটা আমি বলে দিব। আপনি শুধু আপনার সাথে দুইজন অনুসারী নিয়ে যাবেন, না সাথে ধারালো একটা ছুরি নিয়ে যাবেন। এখন এই জায়গায় এসে উনি কোথায় গরু পাবেন? উনি তখন যেই গ্রামে গিয়েছেন সেই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলেন যে এটা তো সমাধান করার দরকার, আমার তো দুটো গরু লাগবে। তো ওনার আবার অনেকগুলো গরু ছিল, উনি বড় বড় দুটো ষাঁড় গরু ওনার হাতে তুলে দিয়েছিলেন আমির সাহেবের হাতে, যে যান মানুষ বাঁচান, হয়তোবা এরপরে এই গ্রামের দিকে ওদের নজর পড়তে পারে। ওই রাতেই এই আমির সাহেব ওনার দুইজন সহযোগীকে নিয়ে আর ওই দুটো গরুকে নিয়ে চলে গেলেন ওই শ্মশানে। সহযোগী যেই দুজন ছিল, ওই সহযোগী দুইজনকে একটু দূরে রেখেছিলেন, পরে যদি প্রয়োজন হয় তাকে ডাকবেন এই বলে। উনি যেই না শ্মশানে গিয়ে যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে মনে হলো চতুর্দিক থেকে লাফালাফি দাপাদাপি শুরু হয়ে গেছে। শ্মশানের আশেপাশে যে গাছগুলো ছিল, মনে হচ্ছে গরিলা আকৃতির বেশ কিছু প্রাণী এক গাছ থেকে আরেক গাছে লাফাচ্ছে, এক ডাল থেকে আরেক ডালে লাফাচ্ছে। লাফালাফি করার কারণে ডালগুলো নড়ে উঠছে, শব্দ করছে, পাতায় একটার সাথে আর একটা ঘর্ষণের ফলে পাতার এক ধরনের শব্দ হয় না, এরকম শব্দ হচ্ছে। ডালে ডালে যদি কেউ লাফালাফি করে একদম শব্দ হয়, কিন্তু ঝাঁকি লাগে, ওরকম শব্দ হচ্ছে। তো উনি 2 রাকাত সালাত শেষ করেন। এর মধ্যে হয় কি, একটা অবয়বকে উনি দেখতে পান। অবয়বটার মনে হচ্ছে মাথায় কোনো চুল নাই, আর শরীরে দুটো হাতের জায়গায় 5-6টা হাত থাকতে পারে, এরকমটা মনে হয়েছে। সে একবার হুজুরের ডানে আসে, মুহূর্তের মধ্যে বায়ে চলে যায়, আবার সামনে আসে, একবার পিছনে যায়। তো এরকম বারবার খালি তাকে প্রদক্ষিণ করে ঘুরছে।
তখন হঠাৎ করে কানে এই নূরের আওয়াজ ভেসে আসে। নূর বলে ওঠে যে হুজুর, রিয়াতু সাবাহা এসে গেছে, আপনি এখনই আপনার অনুসারীদেরকে একটা গরু এখানে নিয়ে আসতে বলেন। এদিকে তার অনুসারীরাও কিন্তু দূর থেকে দেখছে, তারাও বেশ সাহসী ছিলেন। তারা দুজন মিলে একটা গরুকে নিয়ে আসেন। গরুর গলায় দড়ি ছিল, দড়িটা তখন হুজুরের হাতে ধরিয়ে দেন। যখনই ধরিয়ে দিয়েছে হঠাৎ করে দেখা গেল ওই গরুটার চোখের ভিতরে মনে হচ্ছে আলো জ্বলে উঠেছে। দপ করে আলো জ্বলে ওঠে, চোখ করে আলো জ্বলে ওঠে, চোখ লাল টকটকে হয়ে যায়। আর গরুটা দুই পায়ে দাঁড়িয়ে যায়। দুই পায়ে দাঁড়িয়ে হুজুরের সাথে কথা বলতে থাকে। বলে, কিরে হুজুর, তুই এখানে কেন আসছিস? তোর সাথে কি আমাদের কোনো লেনাদেনা আছে, কোনো শত্রুতা আছে? তোর কোনো কাজে কি আমরা বাধা সৃষ্টি করছি? তুই এখানে কেন আসলি? তুই আমাদের কাজে কেন বাধা দেওয়ার জন্য আসলি বল। তখন ওই হুজুর বলেন যে তোদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয়ও নাই, কোনো শত্রুতাও নাই, এটা সত্য, কিন্তু তোরা নিরীহ মানুষদেরকে হত্যা করছিস। সে যে ধর্মেরই হোক না কেন, এই নিরীহ মানুষদেরকে হত্যা করা আমার থামাতে হবে। এই নিরীহ মানুষদের এই মৃত্যুর মিছিল আমি আর নিতে পারবো না। তখন নাকি ওই গরুর ভিতরে থেকেই ওই জিনটা বলছে যে তুই এখান থেকে চলে যা, তুই চলে যা, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু তুই যদি এখানে কোনো ধরনের কোনো কাজ করার চেষ্টা করিস তাহলে আমাদের যা করার দরকার আমরা সেটা করব। তো এটা বলার পর হুজুর বলে যে এই সমস্ত বলে কোনো লাভ নাই, আমার যে কাজ সেটা আমি করব। এরপর নাকি নূর কানে কানে এসে অদৃশ্যভাবেই বলে দেয় যে হুজুর আপনি রুকিয়া শুরু করেন, কিছু নির্দিষ্ট আয়াত বলে দেন। এরপর হুজুর যখন সেই আয়াতগুলো পড়া শুরু করেছেন, সাথে সাথে নাকি এই গরুটা দুই পায়েই দৌড়ে এই শ্মশানের চতুর্দিকে প্রদক্ষিণ করা শুরু করেছে, চতুর্দিকে ঘুরছে। আর ওই সময় মনে হচ্ছে ওই ডালে ডালে লাফালাফি আরও বেড়ে গেছে। তবে এগুলো যে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে গরিলা টাইপের কিছু, কিন্তু এগুলো সামনে আসছে না, শুধু ওই ডালে ডালে লাফালাফি করছে। এইভাবে ঘুরতে 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 সে কিন্তু গর্জনও করছে। এদিকে হুজুর কিন্তু উনি ওনার রুকিয়া করেই যাচ্ছেন। একসময় কি হলো, সেইভাবে ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেল। হুজুর রুকিয়া করছেন, গর্জন করছে, ওই জিনিসটা করতে করতে আস্তে করে মনে হলো তার সামনে চলে আসলো। সামনে এসেই শুয়ে পড়লো, শুয়ে পড়েই গলাটা পেতে দিল। ঠিক যেমন গরু জবাই করার আগে মানুষজন ধরে, গরুর গলাটা একটা বিশেষ পদ্ধতিতে টান টান করে দেওয়া হয়, এরপর ছুরি চালানো হয়। মনে হচ্ছে এই জিনিসটা একা একাই শুয়ে পড়লো এইভাবেই যে তাকে জবাই করো। এরপর নূর কানে কানে হুজুরকে বললেন, হুজুর সাথে থাকা ধারালো ছুরি দিয়ে এক্ষুনি এটাকে জবাই করে ফেলেন, কোনো লোক লাগবে না, কোনো সহযোগী লাগবে না, জবাই করে ফেলেন। হুজুর কি করলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেললেন। যখনই জবাই করে ফেলা হলো, হুজুরের কাছে মনে হলো যে গরুর গলা দিয়ে তো গরম রক্ত বের হওয়ার কথা, কিন্তু না, মনে হচ্ছে কালো আঠালো টাইপের একটা জিনিস বের হলো। আমরা যারা ভেনম মুভি দেখেছি, এই ভেনমে কিন্তু এরকম একটা জিনিস দেখা যায়, এক ধরনের চিটচিটে কালো আঠালো পদার্থ। এটা কিন্তু মানুষের শরীরে বা বিভিন্ন প্রাণীর শরীরে ঢুকে যায়। মনে হচ্ছে এরকম একটা জিনিস বের হলো এবং বের হয়ে আস্তে আস্তে শ্মশানের বাইরে যেতে শুরু করলো, গড়াতে গড়াতে। মনে হচ্ছে এটা জীবন আছে। গড়াতে গড়াতে মনে হলো একটা খালের দিকে চলে গেল, খালের দিকে গিয়ে মিলিয়ে গেল। এরপর নূর বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, এবার এই গরুটার মাথা পরিপূর্ণভাবে কেটে নেন। কেটে নেওয়ার পর এটাকে উত্তর দক্ষিণ করে এই শ্মশানের বাইরেই মাটিতে আল্লাহর নামে পুঁতে দিবেন। আর যে দেহটা, এই দেহটা আপনারা কষ্ট করে একটু নিয়ে যান, নিয়ে যাওয়ার পর এই যে যিনি গরু দান করেছেন তাকে দিয়ে দিবেন এবং বলবেন যে এই গরুটার যে মাংস, এই মাংসটা যেন গ্রামে যেই মুসলিম পরিবাররা আছে, দরিদ্র লোকজন আছে, তাদের মধ্যে বন্টন করা হয়। তারা রান্না করে খাবে, রান্না করে দেওয়া যাবে না, তারা যেন রান্না করে খায়। আর অন্য গরুটা কাজে লাগেনি, অন্য গরুটা আবার তাকে ফেরত দিয়ে দিবেন। তো সেটাই করা হলো। এরপর থেকে নাকি এই সমস্যা আর কখনোই হয়নি। ওই হিহাল গ্রামে তো লোকজন ছিলই না, কিন্তু অন্য গ্রামেও কখনো এই সমস্যা দেখা যায়নি। ওই নূর বলেছিলেন যে ওই যে জবাই করা হয়েছে, এই জবাইয়ের মাধ্যম দিয়েই নাকি সবগুলো মারিদ জিন এখান থেকে বিতাড়িত হয়েছে। এরা মারা যায় নাই, তবে বিতাড়িত হয়েছে এবং এদের শক্তিও চলে গেছে, ওদের আর সেই জাদু শক্তি নাই। আর ওই যে অরুচিত পণ্ডিতের যেই
পিণ্ড, এই পিণ্ড শক্তিটাও বিনষ্ট করা হয়ে গেছে। এটা দিয়ে আর কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না। এই রুকিয়ার মাধ্যম দিয়ে এই কাজটি করা হয়েছে। যখন শোনা গেল যে এই সমস্যার সমাধান হয়েছে, হিহাল গ্রামের লোকজন যারা দূরে চলে গিয়েছিল, আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারা আবার ফেরত আসতে শুরু করে। ওখানে কিন্তু তাবলিগ জামাতের ওই দলটা বেশ অনেক দিনই ছিলেন। তারা যখন এটা জানলো, তারা খুবই খুশি হলো হুজুরের উপরে। এর ভিতরে বেশ কিছু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওই গ্রামে পূর্বে, অর্থাৎ এই ঘটনার পূর্বে কোনো মুসলিম পরিবার ছিল না। তো এরপরে ওই গ্রামে এই ধরনের ঘটনা আর ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত একটি ঘটনা যে এই একটা সমস্যা সমাধান হলো শ্মশানে গিয়ে। হুজুর সেই শ্মশানে গিয়েছিলেন। এটা বেশ দুঃসাহসিক একটি কাজ, কারণ উনি আফগানিস্তানের একজন আলেম। উনি এই হিন্দুস্তানে আসছেন, ভারতবর্ষে আসছেন, সেই ঝাড়খণ্ড। তো ভারতের যে সমস্ত রাজ্যগুলো খুবই অনুন্নত, এখনও অনুন্নত, তার মধ্যে কিন্তু ঝাড়খণ্ড একটা। সেখানে আসছিলেন দিনের দাওয়াত দিতে। সেখানে এসে এমন একটা বিষয় উনি জানতে পেরে সেটা সমাধানের জন্য জীবনকে বাজি লাগিয়েছিলেন। আল্লাহর রহমতে তার এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেছেন। আর এর পিছনে বড় একটা ভূমিকা রেখেছিল তার অনুগত জিন নূর। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ।